বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে যে গল্পটা পরিবেশন করার জন্য আসলাম, আসলে আজকের গল্পটা না তোমাদের শুনলে একদম মন ছুঁয়ে যাবে। এই ভিডিওটা থেকে তোমরা অনেক অনেক বেশি বেশি বিনোদন পাবে। তাই তোমাদের বিনোদন দেওয়ার জন্য আজকের যে আয়োজন, আসলে এই ভিডিওটা তোমরা আসলে নিজেরা তো দেখবে, অন্যকেও দেখার সুযোগ করে দেবে। আর তুমি যদি এই চ্যানেলের ইতিপূর্বের দর্শক না হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটা শেয়ার করে তোমার পরিচিত মানুষকে দেখা বা শোনার সুযোগ করে দাও। তো চলো আজকে সেই মূল আকর্ষণীয় গল্পটা তোমাদের মধ্যে পরিবেশন করা যাক। তো বন্ধুরা, আমার নাম সাথী। আমার ঠিক বিয়ের পরপরেই আমার একটা ছেলে সন্তান জন্মে। কিন্তু ও যখন ছোট ছোট হাতি হাতি পা পা, তখন থেকেই ওকে আমি অরিজিনাল বাংলা ভাষায় কথা বলতে সবসময় চর্চা করাতাম। আমি মনে করি আজকাল ছেলেরা ইংরেজি বাংলা মিশে নানান গল্প করে, নানান রকম মানুষের সাথে কথাবার্তা বলে, এর মধ্যে আসলে তারা ভাবমূর্তি খুঁজে পেতে চায়। কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আসল বাংলা ভাষায় কথা বলতে চাই। কয়জনা এইরকম পারে যে আসল বাংলা ভাষায় কথা বলবে, তার মধ্যে একটা ইংরেজি ভাষা মিশ্রণ করবে না। আমি আমার সেই ছোট্ট সন্তানটাকে একদম খাঁটি বাংলা ভাষায় সবসময় চর্চা করানোর পাশে ওকে লেখাপড়ার উদ্যোগ খুব কড়াকড়িভাবে নিলাম, যে ওকে ভালো স্টুডেন্ট হতে হবে, ওকে ভালোভাবে পড়াবো। ও যখন বাবা মা এরকম ডাকগুলো একদম স্পষ্ট ভাষায় শিখে গেল, তখন ওকে আমি নার্সারিতে ভর্তি করলাম। শুরুতেই ওকে আমি প্রত্যেকটা দিন নিয়ে যেতাম, নিয়ে আসতাম। এরকমটা আমার স্বামী একটা ব্যবসা করত, তো তার ব্যবসার ফাঁকে আসলে নিজের সন্তানকে অতটা সময় দেওয়ার মতো তার সময় ছিল না। আমাকে বলে, দেখো, তুমি বাড়ির গৃহিণী, রান্নাবান্না করা আর আমার বাবা মায়ের সেবা যত্ন করা, এই তো তোমার কাজ। পাশাপাশি নিজের ছেলে সন্তানটাকে একটু দেখে শুনে মানুষ করবে। আমি ঠিক তাই করছিলাম। শ্বশুরের সংসারে, স্বামীর সংসারে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, স্বামীর খেদমত, আর আমার নিজের সন্তানের লেখাপড়া, সবাইকে খাইয়ে দেয় বিদায় করে দিয়ে আমি রিক্সা নিয়ে প্রতিনিয়ত আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে ওর স্কুলে নিয়ে যেতাম। অপেক্ষা করতাম গেটে, যখন ওর পড়াশোনা শেষ হতো, স্কুলটা ছুটি হতো, আবার সাথে করে রিক্সা করে নিয়ে বাসায় আসতাম। এইভাবে প্রতিনিয়ত আসা যাওয়া করতে করতে ও যখন ক্লাস 4-এ পড়ে, ঠিক এত সময় অবধি ওকে আমি নিজে নিয়ে যাই আর নিজে নিয়ে আসি। এই টাইমটা অন্যান্য বাচ্চাদের যারা অভিভাবক মা বাবা আসে, তাদের সাথে ওয়েটিং রুমে বসে গল্প গুজব, নানান সংসারে কথাবার্তা উঠতো, বলা বলি করতাম। একটা টাইম পাস হতো বেশ ভালো। এবং পাশাপাশি আমি ছেলেটাকে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। হঠাৎ একদিন শহরে আমার একটু কাজ পড়েছিল। ভেবেছিলাম যে আমি আমার সন্তানটাকে স্কুলে রেখে জাস্ট ওর ছুটি হওয়ার আগেই আমি ফিরে আসব শহর থেকে। ততক্ষণই না আমি আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসি। ওকে স্কুলে জমা দিয়ে আমি আসলে শিক্ষককে না বলে চলে গেছি। ভেবেছি 10 মিনিটের মধ্যে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আমি বাসায় ব্যাক করব। কিন্তু সেদিন আর আমার ফেরা হয়নি, একটু দেরি হয়েছে। ব্যাংকের কাজ তো একটু সিরিয়ালে পড়ে যায়, একটু সময়টা অধিক লেগেছে। আমি এদিকে চিন্তা করছিলাম যে আমার সন্তানটা তো স্কুল ছুটি হয়ে গেলেও তো আর বাড়ি চেনে না। আমার কোনো রিজার্ভ রিক্সা ছিল না। আমি প্রতিদিন নতুন রিক্সায় যেতাম আর নতুন রিক্সায় আসা যাওয়া করতাম। কিন্তু সেদিন আমার সন্তানটা নাকি গেটে অনেক সময় ওয়েট করছে। আমি অবশ্য স্কুলের এক শিক্ষককে ফোন করেছিলাম, আমি ফিরতে পারছি না, আমার বাচ্চাটাকে দেখবেন। উনি বললেন যে আমি আসলে ছুটি হওয়ার মধ্যেই একটু জরুরি কাজ ছিল, শহরে চলে আসছি। আপনি এই কথা বলছেন? স্কুল তো ছুটি হয়ে গেছে বেশ আগে। সবাই অভিভাবকরা তাদের নিজের বাচ্চাদের নিয়ে বাসায় ফিরছে। আপনি এরকম দায়িত্বহীন কেন? ছোট্ট বাচ্চা, ওকে নিজের বাসা চিনবে? আমি বললাম, না তা তো চিনবে না, কিন্তু
একথা বলতে বলতে আমি ব্যাংক থেকে কাজ সেরে বেরোয় রিক্সায় তাড়াহুড়ো করে উঠে পড়লাম। স্কুলের গেটে এসে দেখি আমার বাচ্চাটা নাই। ভেবেছি হয়তো বাসায় গেছে। বাড়িতে ফোন করলাম, ওর আব্বু তো বাড়িতে ছিল না। শ্বশুরকে ফোন করলাম। শ্বশুর বলল, এসব কি বলছো বৌমা তুমি? তুমি তো বাচ্চাকে নিয়ে যাও আর নিয়ে আসো, এটাই তোমার কাজ। তবে দায়িত্বের বেলায় এত অবহেলা? আমার দাদুভাই তো আসেনি বাসায়। ও কোথায়? কি হয়েছে ওর? আমি ফোনটা কেটে দিলাম, কিছু বললাম না যে আবার আমার শ্বশুর বাড়তি টেনশন করবে, এমনি পেশারের মানুষ। খোঁজাখুঁজি শুরু করলাম, চতুর্দিকে ফোন লাগালাম, চতুর্দিকে মানুষকে জিজ্ঞাসাবাদ করছি। একটা ছোট বাচ্চাকে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যেতে দেখেছেন? কেউ কথা বলে না, বলে দেখি নাই। মেন শহরের ভিতরেই স্কুলটা ছিল তো। চিন্তা আমার আর ভালো লাগছিল না। অনেক খোঁজাখুঁজি শেষ মুহূর্ত ওর দাদাকে ফোন করে সবটা বললাম, অর্থাৎ আমি আমার শ্বশুরকে সব কথা জানালাম। আমার স্বামীর কাছে ফোন লাগালাম। স্বামী শহরের মধ্যে কোন একটা প্রান্তে ছিল। ফোনটা নিয়ে ছুটে চলে আসলো। আমাকে তো খুব গালাগালি রাগারাগি, শুধু হাত ছুঁয়ে মারেনি, মানে নিজের সন্তান বলে কত কথা শোনালো। হ্যাঁ, এমন কি কাজ? তুমি কি এখানে এসে অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করতে যাও? তা না হলে এরকম হয় কেন? আমার সন্তান কোথায় গেছে তাড়াতাড়ি খুঁজে বের করো। স্কুল গেটে নিয়ে আসা আর নিয়ে যাওয়া, জাস্ট এই কাজের মধ্যে তোমার এত অবহেলা? তুমি বাচ্চাকে হারিয়ে ফেলছো। শহরে তুমি কি জানো এইরকম ছোট বাচ্চাদের স্কুলের গেটে কত পাচারকারী অপেক্ষা করে, পাইচারি করে থাকে? তারা সুযোগের অপেক্ষায় থাকে। কোনোদিন কোনো একটা বাচ্চার গার্জেন যদি আসতে একটু লেট হয়, দেরি করে, সেখান থেকে ওই বাচ্চাটার উপরে তারা নজরদারি করে। তুমি জানো না? এখন বাচ্চা কোথায় গেল তাড়াতাড়ি খুঁজে বের করো। আমার স্বামীর জন্য মাথাটা কেমন এলোমেলো, আমাকে যা খুশি তা বলে যাচ্ছে। আমি তো কান্না ভেঙে পড়ছি, রাস্তার মানুষকে ধরে ধরে ছোটাছুটি করছি। স্কুলের কোনো প্রান্তে বাচ্চা নেই, আজও নেই, কালো নেই। কত পত্রিকায় কত কিছু পোস্ট করলাম বাচ্চা ছবি দিয়ে, কোথাও মেলে না। এইরা মনুর আগে আমার স্বামী এক পর্যায়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর শুধু একটা কথাই বললো, কোনোদিন যদি আমার বাচ্চাকে তুই ম্যানেজ করে হাতে নিয়ে আমার সামনে নিয়ে দাঁড়াইতে পারিস, তাহলে সেদিন তুই আমার সামনে আসবি, তার আগে তুই আসবি না। আমার বাচ্চা কোথায় গেল, বাচ্চা নিয়ে এসে দে, তা না হলে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। এই কথা বলে তো আমার স্বামী তার সংসার থেকে সত্যি আমাকে উত্তম মাধ্যম যা দেওয়ার দিয়ে বের করে দিল। আমি বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবার বাড়িতে চলে আসলাম। কত পত্রিকায়, কত বিজ্ঞপ্তি, কত কিছুতে প্রকাশ করলাম। কোথাও কোনো জায়গা থেকে একটা ফোন আসলো না যে আপনার বাচ্চা পাওয়া গেছে। কত অপেক্ষায় থাকি, ফোন নাম্বার দিয়েছিলাম সেখানে। কত খোঁজাখুঁজির চেষ্টা করেছি। এভাবে করতে করতে যখন কোথাও মিলল না, অনেকেই অনেক কথা বলে, কুকথা বলে, হয়তো কিন্ডাপাড়া বাচ্চাকে তাকে নিয়ে গেছে, হয়তো বা এরকম কিছু একটা হবে। তা না হলে বাচ্চা মানুষের হাতে পড়লে যেভাবে আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন টেলিভিশনে, পত্রিকায়, তো বাচ্চা যেখানেই থাক না একজন একটা এই বিজ্ঞপ্তিটা দেখে তো আপনাদের সাথে যোগাযোগ করবে। নিশ্চয় কোনো অমানুষের হাতে বাচ্চাটা পড়েছে। আপনারা হয়তো এই বাচ্চাটা পাবেন কিনা সন্দেহ আছে। তখনই আরো বেশি ভেঙে পড়তাম। এই শোকে শোকে মায়ের বাড়িতে 6টা মাস কেটে গেল। স্বামীর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করতাম, স্বামী কিছুতে আবার ফোন তুলতো না। যদিও বা একার দ্বারা আমার ফোনটা ধরতো, বড্ড রাগের সাথে চিল্লায় পাল্লা আধার আমাকে বলতো, কোন লজ্জাতে ফোন দিছিস? তুই একটা মানুষ খেকো, নিজের সন্তানকে এক মুহূর্তের জন্য ঠিকঠাক আটকে রাখতে পারলি না? তুই কি মানুষ? মা পয়সা দিতে তো লজ্জা করে না? কোন মুখে তুই ফোন দিস? আমি তো বলেই দিছি তোকে আমার বাচ্চাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে আসবি, তা না হলে জীবনে কোনোদিন আমার বাড়িতে তুই পা রাখবি না। কথাটা মনে রাখিস, আজও বলে দিচ্ছি, আর কখনো ফোন করবি না। তখনই তুই ফোন করবি যখন তুই আমাকে বলতে পারবি যে হ্যাঁ গো, আমি তোমার বাচ্চাটার খোঁজ পেয়েছি। তাহলে তোর মা আছে, তাছাড়া আমার কাছে তোর কোনো ক্ষমা নেই। স্বামীর এই সমস্ত বক্তব্য শুনতে শুনতে আর ভালো লাগতো না। আমি মেয়ে ছেলে হয়ে আর কত চেষ্টা করব। সারাটা শহর, সারাটা এরিয়া
কোথায় গেছি, কার হাতে পায়ে ধরছি আর কি না করেছি। বাচ্চা সন্ধান মেলেনি। সুগে তাপে কান্নায় কান্নায় এভাবে বাবার সংসারে থাকতে থাকতে এদিকে বাবা মায়ের বকুনি ঝুকুনি, শাসন বারণ আর কত, নিজের কানটা ঝালাপালা হয়ে গেল। একসময় নিজের মনকে কঠোর করে শক্ত করে ফেললাম, একটু ঘুরে দাঁড়ালাম। আমার যে এরকম জীবন যৌবন শুরু সব জন্য একসময় বাচ্চার সুখে সুখে আর স্বামীর সংসার থেকে চলে আসা, এই সব চিন্তা ভাবনায় একদম বিরক্ত হয়ে যাচ্ছিল। আমার চেহারা স্বরূপটাই যেন কেমন যেন পাল্টে গেছে, আমি আর মানুষের মধ্যে নেই। তখনই আমি ব্যাপারটা বুঝতে পেরে সব চিন্তা বাদ দিয়ে ঘুরে দাঁড়ালাম। আমি এক বাচ্চার জন্য নিজের সমস্ত সংসার, স্বামীর সংসার, আমার জীবন প্রণালী সব কিছুকে কি করে দিচ্ছি আমি দিনে দিনে। যদি উপরওয়ালা ওকে নিয়ে যেত তাহলে কি সহ্য হতো না? এই বুঝটা মাথার মধ্যে নিয়ে এসে একসময় আমি থমকে দাঁড়ালাম। না, আমাকে বাঁচতে হবে। আর দেখব ও যদি আমার সন্তান হয়ে থাকে, আমি তো কোনো পাপ করিনি, অন্যায় করিনি, একদিন একদিন ওর সাথে আমার ঠিকই দেখা হবে। এইটা ভেবেই আল্লাহর উপর ভার দিয়ে আমি চুপচাপ ঘুরে দাঁড়ালাম। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ ও আমার সন্তান হলে আমি যদি বৃদ্ধ হয়ে যাই, ওর সাথে একটা দিনের জন্য হলো আমার সাক্ষাৎ মেলায়ও। এইভাবেই সান্ত্বনায় মন নিয়ে চুপচাপ বাবার সংসারে পড়ে থাকলাম। আর নিজের চেহারার যে হাল করেছি সন্তানের সুখে আর স্বামীর সংসার ছেড়ে আসার অনুতাপে, সেটা আর আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না। আমার জীবনে কি হতে চলছে, কি ঘটতে যাচ্ছে, কেন এইরকমটা হলো, আমি কি অন্যায় করেছি। মানুষ এই জন্যই এতটা নিষ্ঠুর হতে পারে? তারপরেই শুরু হলো আমার জীবন সংগ্রাম। বাড়ি থেকে আমার বাবা, আমার মা আসলে সব কথাটাই বুঝে আমাকে যতটাই ঝাঁকুনি বকুনি, কত মন্দ কথা বলেছে, আর কত বলবে তারা। এইভাবেই একটা বছর তাদের সংসারে আমি থাকতে লাগলাম। কিন্তু এক পর্যায়ে আমার বাবা মা চেষ্টা করলো আপ্রাণ আমার স্বামীর সাথে আমার সংসার মেলানোর জন্য। তারা আমার স্বামীর সাথে ফোনে যোগাযোগ করে সব কথা বুঝিয়ে সুঝিয়ে আমাকে আবারও সেখানে একটু সংসার করার জন্য স্বামীকে অনুরোধ জানালো। কিন্তু আমার স্বামী নাছোড়বান্দা, টাকা পয়সাওয়ালা মানুষ তো, একটাই তার অনুরাগ জীবনে যে আমি কেন তার সন্তানকে সামলিয়ে রাখতে পারলাম না, কেন সে আমার একটু ভুলের কারণে, ছোট্ট একটা ভুলের কারণে সন্তানটা অন্য হাতে চলে গেল, হারিয়ে গেল সেই জীবন থেকে। মানুষ মরে গেলে সেটা সহ্য হয়, কিন্তু ছোট্ট আদরের সন্তান সেই স্কুল থেকে যখন আমার ছোট্ট একটু অবহেলায় হারিয়ে গেল, সেটা আমার স্বামী আজও ভুলতে পারছে না। সে সাপ সাপ আমার বাবা মাকে জানিয়ে দিল, আমি তো একটা দিনই আপনাদের মেয়েকে বলেছি যে আমার সন্তান নিয়ে যদি কখনো আমার সামনে এসে দাঁড়াইতে পারে তাহলে তার জায়গা আছে, তা না হলে আমি কোনোদিনও আমার বাড়িতে তাকে উঠতে দেব না। এমনকি তার সাথে সংসার করব না আমি সেটাও বলিনি। তার দুয়ার আমার জন্য খোলা, একটাই পথ, আমার সন্তানকে নিয়ে আসতে হবে, তা না হলে তার জায়গা আমার ফ্যামিলিতে নেই। তখন আমার বাবা মা বলেছিল, তাহলে আমার মেয়ে যদি তোমার সন্তান কোনোদিনও খুঁজে না পায়, চেষ্টা তো আর তুমিও কম করনি, আমার মেয়েও তো চেষ্টা কম করেনি। আর কি যে হাল করেছে সন্তানের শোকে সুখে, এদিকে তুমিও তাকে জায়গা দিচ্ছ না, ওই বা কি করবে। সেই দিক থেকেই বলছি, একটু মনটাকে নরম করে মেনে নাও ব্যাপারটা। তখন আমার হাজব্যান্ড বলল, দেখেন আপনারা এই সমস্ত কথা আর বলবেন না, আমার সন্তান আগে, আমার সন্তান যদিও ফেরত দিতে পারে আসবে, না হলে তো বলেই দিছি ওকে আমার বাড়িতে আর প্রয়োজন নেই। তখন আমার বাবা শেষবারের মতো বলল, তাহলে কি তুমি সারা জীবন আমার মেয়ের অপেক্ষায় থাকবে? তো তুমি আর বিয়ে শাদী করবে না? তখন আমার স্বামী বলল, হ্যাঁ আমি মেয়ে দেখাশোনা করতেছি, একদম আপনার মেয়ের মতো অবহেলিত না, যেন চতুর চালাক, সব কিছুকে ঠিকঠাক দেখাশোনা করে খেয়াল করে রাখতে পারে। আপনার মেয়ের উপরে আমার কোনো ভরসা নেই, সামান্য আমার একটা আদরের সন্তান তার কাছে
একটু দেখতে দিয়েছিলাম, তাই একটু খেয়াল করে রাখতে পারিনি জীবনে ধরে। আরও তো বেশি প্রয়োজনীয় আরও কত কিছু দিব, সেটা তো হয়তো সে অবহেলা দেখায় জীবন থেকে হারিয়ে ফেলবে। না না, আপনার মেয়েকে আমার দরকার নেই। আমি দেখে শুনে একটা সংসার করব, চেষ্টায় আছি। আমার বাবা যখন এই কথা শুনে ফোনটা কেটে দিয়ে আমাকে সব কথা শোনালো, আমি তখন আর কান্না আর কত করব, কান্না না করে নিজের মনকে পাষাণ্ড করে তৈরি করে ফেললাম। একটু কঠোর হয়ে দাঁড়িয়ে পড়লাম যে আমাকে নতুনভাবে জীবনকে সাজাইতে হবে, জীবনকে বাঁচাইতে হবে। এভাবে আর কত? এমনই পাষাণ্ড ব্যক্তি আমার স্বামী, যে নিজের সন্তানের শোকে এমনটাই জিদ করলো যে আমাকে সে আর তার সংসারের জায়গায় দেবে না সন্তান ছাড়া। আমি কোথায় পাবো? আমি মেয়ে ছেলে মানুষ, আর কী বা করবো? না হয় জীবনে একটু ভুল হয়েছিল, সেটা সে কখনো তার মনের কাছ থেকে আমাকে ক্ষমা করলো না। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আমি আমার জীবনটাকে সাজানোর জন্য সেদিন থেকে পিছনের সব কিছু দুঃখ কষ্টকে মুছে ফেললাম। যদিও পারতাম না, তবুও বাঁচতে তো হবে, আমার জীবনকে নতুন করে সাজাতে হবে। আমার কদিনই বা বিয়ে হলো, আমার যে শুরুত যেমন তার জীবন যৌবনের বাহার, সব যেন কেমন যেন একটু এলোপাতারি হয়ে গেছিল। আমাকে এটা খুব দ্রুতই সারিয়ে তুলতে হবে, আবারও মানুষের নজরে আসতে হবে। আমাকে আবার নতুন করে বাঁচতে হবে। প্রয়োজনে যদি সংসার করতে হয়, নতুন করে ওকে বাদ দিয়ে সংসার করব। এছাড়া আর পথ কি? দুদিনের দুনিয়ায় যদি বসে থাকি তাহলে আমরা হেরে যাব। সময়কে কাজে লাগাতে হবে। এই ভেবে আমার জীবনের অভিযাত্রা শুরু হলো। বাবাকে বললাম, বাবা তোমার তো সামর্থ্য নেই যে তুমি আমাকে টাকা পয়সা দিয়ে একটু সহযোগিতা করবে। বাবা তখন বলল, হ্যাঁ তা তো ঠিকই বলেছিস রে মা, তুই তো জানিসই আমার সংসারের হাল হকিকত, অতটাও সামর্থ্য আমার নেই। তবে টাকাটার পরিমাণটা যদি বলতি, কত টাকা, কি করবি টাকা দিয়ে, কি ঠিক করেছিস মনে মনে? তুই তো শিক্ষিত মেয়ে, দেখ না একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি বাকরি করে নিজের জীবনকে আবার নতুন করে একটু সাজা। তোর স্বামীর যে কথা, সেখানে আর বুঝি তোর সংসার হবে না। আমি বললাম, হ্যাঁ বাবা, এই জন্যই তো বলছি আমাকে নিজেতেই পায়েতে দাঁড়াতে হবে। তারপরে না আমাকে কেউ পছন্দ করবে, পরে অন্য ছেলের হয়তো সংসারে যাব, কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে আমার বিয়েও হবে না, আমার সংসারও করা হবে না। বাবা বলল, তাহলে কি করতে চাস বল তো দেখি। আমি বললাম, বাবা এক কাজ করি, যদি আমি কোনো শহরে একটা মানে পার্লারের কোনো ব্যবসা অথবা কোনো কিছু একটু করে দাঁড়াইতে চাই, যদি কিছু টাকা পয়সা লাগে, সেখানে তুমি মানে লাখখানেক টাকা হলে হতো। বাবা শুনে তো চমকে গেল, বলো এত টাকা? না না মা, এত টাকা আমি পারবো না, 10-20 হাজার হলে হয়তো হতো। গরিব মানুষের বাবা, এত টাকা কোথায় পাবো আমি? এই যে তুই আজ একটা বছর এসে আমার ঘরে তোরে বসছিস, তুই অসুখ বিসুখ এটা সেটা, কত টাকা পয়সা লাগে। সব আমি তো অল্প আয়ে চুপচাপ বহন করে যাচ্ছি, কিন্তু আমার তো গচ্ছিত কোনো অ্যামাউন্ট নাই যেটা দিয়ে তোকে সহযোগিতা করব। আমি বললাম, তা তো বটে, তবে কত টাকা আনুমানিক তুমি সর্বচেষ্টায় দিতে পারবে আমাকে বলো না বাবা? তাছাড়া তুমি বাদে আমাকে কেই বা সহযোগিতা করবে? বাবা বলল, তাহলে কাজ কর, তোর মায়ের কয়েকখানা গহনা আছে রে, যেটা আমি আজও হাত দিইনি, কিন্তু তোর মা বিশুদ্ধ হয়ে গেছে, এগুলো আর পরে না। নিজের মেয়ের বিয়ের সময় দিতে চেয়েছিল, ছোট মেয়েটার বিয়ের সময়, কিন্তু ওকে দেয়নি। তোকে দেওয়ার কথা বলেছিল, আমি তাও দিতে দেইনি। তোকে এক্সট্রা কিছু হালকা পাতলা গহনা দিয়েই বিদায় করেছিলাম, কিন্তু তোর মায়ের গহনা আমি ঠিকই, ওইটা বিয়ের স্মৃতি তো আমি ধরে রাখেছি। আজকে জীবনের চরম পর্যায়ে যখন তুই এসে দাঁড়িয়েছিস, এখন আমার কাছে তুই মেয়ে হয়ে যেহেতু আবদার করছিস, বাবা হয়ে আমি দিতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। তাই বলি কি, শেষ সম্বলও অতটুকুই আছে, যদি তোর মায়ের গহনা বিক্রি করে তুই কোনো কাজে লাগিয়ে সফলতা আনতে পারিস তোর জীবনে, এছাড়া আর আমার কোনো উপায় নেই। আমি বললাম, ঠিক আছে, গহনা গেলে গহনা তৈরি করা যাবে বাবা, তবে আমি কথা দিচ্ছি আমি মায়ের ওইরকম গহনা আরও 5খানা তৈরি করে দেব। তবে আমাকে আমার কাজে একটু সহযোগিতা করো, আমাকে নিজে পায়ে দাঁড়াতে একটু সাহায্য করো বাবা। তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি এখনো জলজান্ত বেঁচে আছো, তাছাড়া যে আমার কেউ নেই বাবা,
বাবা বলল, ঠিক আছে, আর এভাবে বলিস না, কালকে তোকে গহনাগুলো বুঝিয়ে দেব, দেখ ক টাকা দাম হয়, বিক্রি করে কিছু একটা যদি করে দেখাতে পারিস তাহলে তো ভালোই হতো। আমি বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করবে না। মায়ের গহনাগুলো নিয়ে আমি জুয়েলারিতেও তা বিক্রি করলাম, বেশ কিছু টাকা পেয়েছিলাম। পুরাতন অরিজিনাল সোনার গহনা, সেখানে অতটা খারাপ বা খাদ অতটা ছিল না, ভালো একটা দাম পেয়েছিলাম। যে টাকা পেয়েছিলাম আমার জীবনের যাত্রা শুরু করা যায় নতুনভাবে, এবং আশা করি আমি যেহেতু মনে একটা জেদ নিয়ে আগানোর জন্য প্রস্তুত হয়েছি, অবশ্যই সেখানে আমার সফলতা আসবে, এবং আমার স্বামীর চেয়েও আমি ভালো একটা ছেলেকে আমার জীবনে নিয়ে এসে দেখাই দেব। তার মনে এত জেদ, একটা ভুল আমি তো মানুষ করতেই পারি, তাই বলে কি এইভাবেই নাসুর বান্দার মতো চুপচাপ আমাকে পাষাণ্ডতা দেখালো, একটা বারের জন্য আমাকে ক্ষমা করে তার জীবনে জায়গা দিল না? ঠিক আছে, আমিও দেখছি। এভাবে ওই গহনা বিক্রি করার টাকা দিয়ে আমি শুরু করলাম পার্লার। পাশাপাশি সেখানে মেয়েদের বিভিন্ন হরেক রকম ডিজাইনের পোশাক আশাক এবং কসমেটিক্স, ছোট্ট একটা দোকান নিয়ে শুরু করি প্রথমে, এবং পাশাপাশি মেয়েদের রূপসজ্জার বিভিন্ন ডিজাইনের কাজের প্রশিক্ষণ নিয়ে সেটাও আস্তে আস্তে করে চালু করলাম। এক পর্যায়ে আমার ব্যবহার আর আমার কাজের খুব সুনাম হতে লাগলো, অনেক খরিদ্দার আমার দোকানে ভিড় করলো, অনেক পর্যায়ে চলে যেতে লাগলো আমার ব্যবসা। ক্রমেই নতুন নতুন আইটেমের জামা কাপড় সীমিত টাকা লাভ করে আমি যখন বিক্রি করতাম, তখন সবাই আমার কাছে আসতো, মেয়ে ছেলেরা এবং স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়েদের এই সমস্ত সামগ্রী আমি রাখতাম। আর তাতে মানে লাভ কম, সেল বেশি, সেখানে আমার একটা ভালো প্রফিট হতো, এবং ভালো পর্যায়ে আমি আগায় যেতে লাগলাম। এক পর্যায়ে আমার ব্যবসাটা অনেক বড় হয়ে গেল। কিন্তু আমি এক সময় এইভাবে যখন নিজে দাঁড় হয়ে বেশ মায়ের ওই রকম গহনা উঠছে, বড় বড় কয়েকখানা গহনা বানিয়ে দিয়েছিলাম, পাশাপাশি সাথে আরও কিছু গহনা মাকে দিয়েছিলাম। বলেছিলাম, মা, তোমার বিয়ের স্মৃতি হয়তো ধরে রাখতে পারিনি, কিন্তু আমি যে পরিমাণ গহনা নিয়েছিলাম তার চেয়ে বেশি তোমাকে ফেরত দিয়েছি। এটা বাবার বড় শখ, তোমার বিয়ের স্মৃতি। সে কাউকে, নিজের সন্তানকেও গিফট করেনি, সে সারাটা জীবন ধরে রাখতে চাই। এই নাও তোমার গহনা। মা ওটা নিয়েছে আর মাথায় হাত দিয়ে দোয়া করে দিল, আমার দোয়া থাকলো তোর জন্য, তুই আরও বড় হয়ে দেখিয়ে দে তোর স্বামীকে, তুই মেয়ে হয়েছিস, এতটাও অসহায় নয়, তুইও কিছু করতে পারিস, এটা অবশ্যই দেখিয়ে দিবি। আমাদের কাছ থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, ছেলেটা এতই পাষাণ যে জীবনে তার সংসারে তোর জায়গা হলো না। এই বলে মা আক্ষেপ করতে লাগলো। আমি বললাম, মা চুপ থেকো, ওর চেয়ে ভালো সুন্দর ছেলে আমার জীবনে আসবে, দেখে নিও, আমি ওকে সেটাই দেখিয়ে দেব। তারপরে আমার যখন অনেক টাকা পয়সা এবং জীবন চলার স্টাইল ভঙ্গিমা পাল্টে গেল, আমার জীবন যৌবনের বাহার পূর্বের চেয়েও আরও সুন্দর করে ফেললাম। আমি তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুঢল, কতটা সুস্বাস্থ্যের অধিকারী, কতটা মায়াবী চেহারা আমার, উপরালা দিয়া। আমি প্রশংসা করব কেন, ভালোকে সবাই ভালো বলে। যা হোক, আমি সেভাবে চলছিলাম। অনেক মেয়ে ছেলে আমার দোকানের কাজে সহযোগিতা করত, তাদেরকে কোনো ছেলেকে আমি রেখেছিলাম না আমার দোকানে, অনেক মেয়েকে রেখেছিলাম, তাদের একটা বেতন দিতাম মাস শেষে, এবং যারা অনেক দক্ষ কারিগর তাদেরই রেখেছিলাম। এক পর্যায়ে আমার ব্যবসাটা এত পর্যায়ে চলে গেল, মাস শেষে আমার একটা বড় অঙ্কের টাকা প্রফিট হতো। আমি নিজেই আমার বাবার সংসারের বাড়ি ঘর সব কিছু বিল্ডিং করে পাকা করে উন্নত করলাম। পরিবেশটাকে একটু আগের চেয়ে ওইরকম না, গেও পরিবেশ না, স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসলাম। তারপরে এটাই করলাম এই জন্য যাতে আমি বড় যে মাপের ছেলেকে বিয়ে করব, সেই জন্য আমার স্বামী পূর্বের স্বামীর চেয়েও 100 গুণ উচ্চ দরের হয়, এবং আমাদের ফ্যামিলির স্ট্যাটাসের সাথে তার যেন যায়, এই জন্য নিজের পরিবারকে আগে সে পরিমাণ করে সাজিয়ে নিয়েছি। তারপরে আমার রূপের বাহা, রূপের ছোটা
আর আমার সাথে যারা যে সমস্ত ধনী ধনী কোটিপতি শিল্পপতি বউরা মেয়েরা এসে এই কারবার করত, তারা সবাই এক পর্যায়ে আমার সাথে খুব একটা গুড রিলেশন তৈরি হয়ে যায় এবং একে একে সবাই জানতে পারে আমার জীবনের পুরনো ইতিহাস। সবাই আফসোস করত আর আমার জন্য ভালো পাত্রের সন্ধান করতে লাগলো সবাই, তারা নিজেরাই এটা ভালোবেসে মানবিক বিচার করে। এক পর্যায়ে এমন একটি ছেলের সাথে আমার সম্বন্ধ আসলো, মানে ওনাদের মাধ্যমেই, যেটা আমি ভাবতেও পারিনি। আমি প্রথমে রাজি ছিলাম না, বলেছিলাম আমার যেহেতু একটু বয়স হয়েছে, তো এরকম ছেলে আমার সাথে জুটি মিলিয়ে কোথায় পাবো? মানে যুবক একটা যদি পরিপূর্ণ যুবক ছেলেও হয়, অন্তত আমার সে বয়স এসে দুনিয়ার হবে। যেহেতু আমার বিয়ের কাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে, তো সেরকম ছেলে কোথায় পাবো? বলেছিল হ্যাঁ, এইরকম ছেলেই তোমার জীবনে আসবে। আমরা ঠিক করেছি। ছেলেটি মাস্টার্স কমপ্লিট করছে আর এখন তার এই শহরে বিশাল বিজনেস, পাইকারি দোকান। সেখান থেকে কত এই শহরের মহাজনরা তার থেকে আবার পাইকারি মাল নেয়, সে সবার মহাজন। শুধু তাই না, তার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, অনেকগুলো তার মানে বিজনেস সাইট। এক কথায় বলতে গেলে সে শিল্পপতি, কোটিপতি বললে ভুল হবে। তবে সে এমনই একটা সংসারী মেয়ে চায় যে মেয়েটা মানে বিজনেসকে বুঝে বা যে কোনো বিজনেসকে ট্যাকেল দিতে পারবে। তো আপনি যা করে দেখালেন, আমরা স্বচক্ষে দেখছি। সেই ছোট্ট দোকান থেকে আজকে এই শহরে কয়েকটা দোকানের মালিক আপনি, নিজস্ব দোকান। তাছাড়া আপনার ব্যবসা, যে যতগুলো কর্মচারী, এরা প্রত্যেকটা ফ্যামিলি আছে। এই আপনার দোকানের ওসিলাই, আপনার ব্যবসার ওসিলাই এতগুলো ফ্যামিলি আজকে বেঁচে যাচ্ছে ভাতে মাসে। সব মিলে আপনি ওনার যোগ্য। তাছাড়া আপনার মধ্যে শিক্ষার জ্ঞানও আছে। আপনার জীবনের পুরনো ইতিহাস আমরা তাকে সব খুলে বলেছি, আর সে বলেছে আমি এরকম একটা সংগ্রামী মেয়েই চাই যে আমার সংসারে আসবে। তাহলেই না আমার এই অর্থ সম্পদকে সে ট্যাকেল দিয়ে নিজের করে রাখতে পারবে। দরদের মানুষ চাই। সেখানে আপনাকে আমরা আপনার ছবি দেখিয়েছি, তবে সে সরাসরি দেখতে চাই। কিন্তু আমি বললাম ঠিক আছে, আমি সাজুগুজু করে ওই অত কসমেটিক লাগাইয়ে নকল সাজিয়ে তাকে দেখাবো না। আমি ন্যাচারাল পরিবেশে যেমনটা সবসময় থাকি, এই অবস্থায় আপনি হঠাৎ করে যে কোনো সময় তাকে নিয়ে আসবেন আমাদের কোম্পানিতে, এসে দেখে যাক। আমি মেয়ে ছেলে মানুষ, তার কাছে সামনে কী করে যাব? ওনারা বলেছিলেন ঠিক আছে। হঠাৎ করেই ওনাদের সাথে মানে কোট টাই প্যান্ট পরা এক ভদ্রলোক, সানগ্লাস চোখে, তার মানে মার্সিডিজ কার গাড়ি থেকে নামছে, দোকানের সামনে থেকে নেমে সোজা চলে আসলো দোকানের মধ্যে। পাশে দেখলাম ওই মেয়ে, আমার দোকানের যে কাস্টমার, যে যারা আমার এইটার মাধ্যম, তারাও সাথে আছে। তারাও সব স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষ। যা হোক, এসে তারা আমাকে ইশারা দিল যে উনি। আমি বুঝতে পারলাম হয়তো পাত্রটাই এই ছেলেটাই হবে। যা হোক, বসার পরিবেশ করলাম, একটু নাস্তার আয়োজন করলাম ওখানে। ওয়ার্কার তাদের ডেকে বললাম যে স্পেশাল নাস্তার ব্যবস্থা করো। যা হোক, তাদের কপি টপি এটা সেটা দিয়ে আপ্যায়ন করে ন্যাচারাল পরিবেশ আমাকে দেখে, যেমনি আমার উচ্চ লম্বা হাইট এবং তেমনি আমার ফিট ফিগার, যেখানে কোনো রূপচর্চা বা এক্সট্রাভাবে পার্লার থেকে যেরকম মেয়েরা সেজে গুজে একটা ছেলেকে দেখায়, ওটাকে বলা হয় নকল। ন্যাচারাল যেটা দেখতে ভালো হয় ওটাই অরিজিনাল, ওইটাই দেখাতে হয়। সেভাবেই সে আমাকে দেখলো, দেখে তো বেশ মুগ্ধ হয়ে গেছে। শুধু একটা কথাই বলল, আপনি একটু হাঁটা চলা করেন তো। আমি এই রুম থেকে ও রুমে, ও রুম থেকে ও রুমে। উনি আমার পিস পিস এক পা দুপা করে আগাচ্ছিলেন। আমার হাঁটা চলার ভঙ্গিমা, আমি মানে আসলে আমি হাইট কতটুকু, চুলটা ছেড়ে দিতে বললেন। চুলের খোপাটা ছেড়ে দিলাম। আমার কোমর অব্দি চুল ছিল, কালো গোসরা। দেখে উনি মুগ্ধ, এক চান্সে রাজি। উনি কিছু না বলে ওনাদের নিয়ে চলে গেলেন। পরে ওই ম্যাডাম আমাকে ফোন করে বললেন, আপু, হ্যাঁ যাকে নিয়ে গেছিলাম উনি তো রাজি। আপনার কপাল খুলে গেল। এই শহরের সবচেয়ে বড় নামি নামি একজন ব্যবসায়িক, যার আন্ডারে শত শত বললে ভুল হবে, হাজার হাজার ছোট ছোট এই শহরে পাইকারি যারা ব্যবসায়িক আছে, উনি তাদেরও মহাজন।
এখন বোঝেন ওনার লাইফ স্টাইলটা কেমন। তবে আপনার সমস্ত ব্যবসা প্রপার্টি সচক্ষে সে ভিজিট করেছে আপনার আড়ালে এবং আপনাকে বিয়ে করতে সে রাজি হয়ে গেছে। আর আগে পিছু কিছু দেখবে না। এখন সিদ্ধান্তটা আপনার। আমি বললাম ঠিক আছে। তারপরে যা হোক বাবার সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। মা বাবা তারা আগেকার মুরব্বী। আসলে আগেকার মুরব্বীরা যেটা বলে না সেটা 100% মানে সঠিক হয়, ভুল হয় না। কারণ আগেকার মানুষ তারা আসলে সহজ সরল হয়, তো তারা যেটা সত্যি হয় তারা আগাম কিছুটা বুঝতে পারে। একটা কথাই বলল আমার বাবা, আমার মা বলল, দেখ মা, তুই তার যে জীবন স্টাইল আমাদের কাছে বর্ণনা করলি সেখানে আমাদের একটু সংশয় হচ্ছে, ভয় হচ্ছে রে। আমি বললাম কি, কেন? বলো, বেশি উঁচু দরের মানুষ যারা তাদেরও তো ভুল হয়, কিন্তু তাদের বিচার হয় না মা। বরং সে তোমার সাথে যদি অন্যায় হয় তোমারই বিচার হবে, কিন্তু তাদের বিচার কখনো হয় না। সেখানে তুমি কোনো অ্যান্সার পাবে না। কথাটা মাথায় রেখো। আমি আসলে গভীর ভাবনায় ভাবতে লাগলাম, কথা তো রাইট। উনি এত দরের মানুষ যে এই শহরের সব মহাজনেরও মহাজন। তাহলে উনার উপরে আর কে হাত বাড়িয়ে কথা বলবে? তাহলে উনিও তো একটা মানুষ। আমি তার জীবনে যাব, যদি সেই ধরনের কোনো খুদা খাস্তা কোনো ভুলবশত কিছু হয় তাহলে আমি কার কাছে তার বিরুদ্ধে নালিশ করব? কে তার বিচার করবে? কথা তো বাবা মা ঠিকই বলেছে। তাহলে কি এই বেঞ্চে বিয়েটা আমি ক্যান্সেল করে দেব? আবার ভাবলাম না না, এই বিয়ে ক্যান্সেল করা যাবে না। কারণ আমার স্বামী যে ছিল তাকে তো আমি চ্যালেঞ্জ করেছি, তাকে দেখিয়ে দেব যে তোর সে কত উচ্চ দরের মানুষকে আমি আমার জীবন সঙ্গী করেছি। আর এটাই আমার ছিল প্ল্যান। আমি যদি পরে আমার স্বামীর দোষ ত্রুটির কাছে হেরেও যাই, জীবনের মোড় যদি অন্যদিকেও নেয়, তবুও আমি আমার আগের স্বামীকে একটু বুঝিয়ে দেব, সে যাচ্ছে তখন তার নিজের ভুলকে বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করে। কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। এটাই তাদের কষ্ট। আমি আর কোনো কিছুতে পিছুপা না হয়ে বিয়েতে রাজি হয়ে যাই, নিজেই সিদ্ধান্ত নিলাম এবং বাবা মাকে উল্টো বুঝিয়ে দিলাম। বললাম, এসব আজে বাজে চিন্তা রেখে বর্তমান নিয়ে ভাবো। আমি বিয়েতে মত দিয়েছি, তোমরা একটু শুধু দোয়া রাখবে। বাবা মা বললো ঠিক আছে। যখন লাভ ক্ষতি হিসাবটা এতটা বুঝতে পেরেছিস, পাক্কা হয়েছিস, নিজের ব্যবসা পরিচালনা করতে যখন এতটা এগিয়ে গেছিস, অবশ্যই হিসাব নিকাশিতে পাক্কা। তবে আশা করি তুই সব কিছু ভালো মন্দ বুঝিস। আমরা জানি তুই কোনো ভুল করবি না। তবে মুরব্বিদের কথাও দু একটা সত্য হয়, এটা মাথায় রাখিস। দোয়া রইল তোর জন্য। দেখ যেটা ভালো হয় কর। তখন আমি যাই হোক তাদের সাথে দিন ফাইনাল। বিয়ের অনুষ্ঠান আয়োজন হলো কমিউনিটি সেন্টারে, বিশাল ধুমধাম করে। সেখানেই করলাম, বিয়ে হয়ে গেল। তারপরে যা হোক আমাকে যে কত পরিসরণা ঘটনা দিছিল আমি ঠিক ওভাবে অনুমান করে তোমাদের বলে বুঝাতে পারবো না। শিল্পপতির বউ বলে কথা। 2টা বছর আমার খুব ভালো চলেছে। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, জীবনের এই সমাজের মানুষ বা এই শহরের মানুষ যারাই অধিক শিল্পপতি, অনেক অনেক টাকা পয়সার মালিক, মানে টাকায় তাদের আর মানে টাকা পয়সার দিক দিয়ে, অর্থ সম্পত্তির দিক থেকে একদম প্রাচুর্যে ভরপুর, দেখবেন এদের জীবনের পিছনে তাকাইতে গেলে এদের একটা অন্ধকার জগৎ থাকে, একটা আলাদা হিস্টোরি থাকে। প্রত্যেকটা ব্যক্তিরই এরকম। তাছাড়া সৎ পথে জীবন যাপন করে কখনো এত রাসপাটা, এত টাকা পয়সার মালিক কেউ হতে পারে না। এটা মাথায় রাখবেন। সেটা আমার জীবন থেকে ঘটে যাওয়া নেওয়া এই গল্পের মধ্যে আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দেব। তো 2টা বছর যখন তার সাথে সংসার করা হয়ে গেল, তো সে সবসময় নিয়ন্ত্রণ করে চলতে লাগলো। আমাকে পরিপাটি সুখী করতো। তবে বেশি বড়লোকের স্বামীরা আবার মানে বড়লোক স্বামী যারা হয় তারা একটু নেশা পানে, এটা এক্সট্রা তাদের সোসাইটিতে নাকি এগুলা থাকে।
আমাকে খুব ঠাটিয়ে মজা দিত, সবসময় খুব শান্তিতেই রাখতো সেদিক দিয়ে। বুঝতেই তো পারছো, আমিও বেশ ভালোই ছিলাম। এক পর্যায়ে তার জীবন প্রণালী, সে যেমন আমার ব্যাকডেটটা, আমার পিছনের খবরটা নিয়ে আমাকে পছন্দ করলো, কিন্তু তার পিছনের রহস্যটা আমি কিভাবে উদ্ঘাটন করব বলার মানুষটা কেউ ছিল না। তো বিয়ের 2টা বছর পেরিয়ে যেতেই আমি তার জীবনের পুরো রহস্যটা আস্তে আস্তে বের করতে লাগলাম। তার গাদা গাদা লক্ষ লক্ষ টাকা আসার একটা রাস্তা ছিল, সেটা ছিল একটা অন্ধকার জগৎ। সেটা যেদিন জানতে পারলাম, সেদিন থেকে জীবনের প্রতি খুব ঘৃণা হচ্ছিল। আর বাবা মায়ের মুরব্বিদের ওই কথাটা আমার বারবার মনে হচ্ছিল, সত্যি তো, তারা তো ঠিকই বলেছে। তবে তার এই ভুলের মাসুল আমি কার কাছে চাইব? খেয়ে তাকে এই পথ থেকে সরাবে, কারণ তার কয়েকটা বাইজাখানা পতিতালয় এবং শত শত মেয়ে সেখানে, সুন্দরী সুন্দরী, লক্ষ লক্ষ টাকার কারবার, এবং প্রত্যেকটা দিন অনেক অনেক 1,000 টাকা প্রফিট হয়। আর যতগুলো তার বিজনেস, সামনে সাইনবোর্ড, এগুলো এক বলতে গেলে তার একটা সাইনবোর্ড মানুষকে দেখানোর জন্য। মূল ইনকামের উৎস আসলে ওই জগৎটা। এটা যখন বুঝে গেলাম, তখন ওই সংসারে আমার আর ভালো লাগতেছে না। কিন্তু আগের স্বামী, তার সামনে গিয়ে আমি তার সাথে 25 লক্ষ 30 লক্ষ টাকার গাড়ির থেকে যখন নামছে, সানগ্লাস চোখে দিয়ে একটা স্টাইল ভঙ্গিমা করে সে সেটা দেখছে এবং মাথাটা নিচু করে একটা সাদা ভোগ করছে, নিজে একটু অনুতপ্ত হয়েছে, এটা আমি জানি, তাকে দেখিয়ে দিয়েছি। আমি তো এটাই চেয়েছিলাম, সেটা তো করেইছি। কিন্তু এই স্বামী আমাকে তো ঠিকঠাক চালিয়ে নিচ্ছে, কিন্তু তার জীবনে যে কামার ইনকামের উৎস সেটা তো বৈধ না। তবে আমি তো হালাল খেতে চাই, হারাম খাবো না। স্বামীকে এই পথ থেকে ফেরানোর ট্রাই করছি বেশ বারবার বারবার। এক পর্যায়ে ওই যে বাবা মা একটা কথা বলেছিল, বেশি ধনী মানুষ, বড়লোক মানুষের বিচার নেই এই সমাজে। সে আমার সাথে অস্বাভাবিক আপ্রাসঙ্গিক আচরণ দিনে দিনে করতে লাগলো, যেটা অসহ্যকর। এক পর্যায়ে আমাকে বলে যে তুই তোর বাবার বাড়িতে চলে যা, এক ঘর মেনে এসেছিস, আমার সংসারে এসেছিস, আমার জীবন চলার স্টাইল, আমার কালচার, সব কিছুই ঋতু রেওয়াজ, আমার বউ হিসাবে তোকে সব মানতে হবে। সেটা ন্যায় অন্যায় হালাল হারাম অত বিবেচনা তোকে করতে হবে না। তুই শুধু তোর জীবন চলার জন্য আমার বউ, আমার স্টাইলে চলবি, যেভাবে আমি যে পোশাকে তোকে যেখানে নিয়ে যাব সেখানে। মানে ছোট ছোট ছট ছট পোশাক পরায়, স্টাইল স্টাইল পোশাক পরে আমাকে বাইরে বের করতো। সবাই ফেল ফেল করে আমার দিকে একদিনে তাকিয়ে থাকতো। আমার মতো এরকম যৌবনবতী একটা সুন্দরী মেয়ে যদি ওই রকম পোশাকে একটা জায়গায় যায়, মানে শিল্পপতির বউ বলে কথা, সবাই তাকিয়ে থাকে, সেটা আমার কাছে একদম মানানসই ছিল না। কারণ এটা আমাদের এই বাঙালি মেয়েদের কালচার নয়, এটা বাইরের কালচার, সেটা আমার সাথে যায় না। তবুও স্বামীর হুকুম পালন করতে বেশ কয়েকটা দিন এইভাবে হয়েছে। এক পর্যায়ে যখন তাকে আমি এই সম্পূর্ণ তার অপরাধ জগৎটাকে আঙ্গুল ইশারা করে দেখিয়ে এগুলাকে বন্ধ করতে নামলাম বা বারবার নিষেধ করে তার সাথে আমার সংসারে কত কথা কাটাকাটি, অনেক ঝগড়াঝাটি হয়ে যায়। এক পর্যায়ে সে আমাকে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে যখন নামিয়ে দিতে চায়, তখন আমার ব্যাপারটা অন্যরকম করতে লাগলো। চিন্তা করলাম কি করি, এমনিও এক স্বামীর ঘর ছেড়েছি, অমনিও আর কি করব, জীবনের আর আছে কি। চিন্তা করলাম না না, আমি হারতে রাজি নই, আমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনবই। ও শিল্পপতি হয়ে বেঁচে থাকতে হবে না, ওকে একটা অল্প আয় রোজগার করে এই শহরে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারলেই হলো। কিন্তু স্বামী তা মানে না। এখন তলে তলে খোঁজ নিয়ে দেখি স্বামী আমাকে বাদেও অন্য অন্য মেয়েদের সাথে যায় বেশ অনেক সময় দেয়, বারবার মিলিত হয়। সেখানে অনেক হাই সোসাইটি, অনেক সুন্দর সুন্দরী মেয়েরাও আছে। সব মিলে ব্যাপারটা গরমিল হয়ে যেতে লাগলো। তিলে তিলে আমার আর স্বামীর মধ্যে সম্পর্কের ব্যবধান তৈরি হতে লাগলো। কি করি আমি? বাবা মায়ের কথা বারবার মনে পড়ে। তারা মুরব্বী মানুষ, সহজ সরল, আমাকে একটা কথাই বলেছিল, আমি শুনিনি কেন? আজ তো সেটাই সত্যি হতে চলেছে। এক পর্যায়ে
আমার স্বামী আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিল, আমি আসতে নারাজ, ঘুরে দাঁড়িয়েছিলাম শক্ত করে। আমিও কম ছাড়িনি, আমি নাছোড়বান্দা। কারণ আমি তো এটা সংগ্রামে নেমেছি, আমাকে হারলে হবে না। আমি হারতে শিখেনি, এখন আমি জিতবো, জেতার পালা। আমার স্বামী যতই আমাকে তার জীবন থেকে ছুঁড়ে দিতে চাক, আমি আসবো না। তাতে আমার জীবনের ইচ্ছা, জীবনের মোড় যেখানে যাবে। তারপর যে সে যখন আমাকে বাড়ি থেকে আর তাড়াতে পারল না, হঠাৎ করে একদিনকে আমাকে বাধ্য করলো, বলো ওঠ, গাড়িতে ওঠ। সে যেহেতু স্বামী, সে আমার সাথে যে যেমনটাই আচরণ করতেছে, আমি সেটাই মেনে নিচ্ছি। কি করব? আমাকে গাড়িতে উঠালো এবং তার সেই অন্ধকার জগতে সেখানে নিয়ে যেয়ে আমাকে বলছে, আজকে তুই এখানকার সর্দার নেই, আজকের থেকে তুই আর আমার বউ নয়। কারণ আমার বউ কখনো এই জগতে থাকতে পারে না। তোকে আজকে এই জগতে রেখে গেলাম। এখানে যতগুলা মেয়ে দেখছিস, সবার সর্দার নেই তুই। তুই এটা দেখাশোনা করবি, পরিচালনা করবি, এবং বাইরের ক্লায়েন্ট, নামি দামি বড় বড় টাকা পয়সাওয়ালা ক্লায়েন্ট যারা আসবে এখানে ব্যবসার জন্য, দুটোরা থাকবে, তাদের কম্প্রোমাইজ করবি তুই। ম্যানেজমেন্ট সম্পূর্ণ কি করে তাদের সারাটা রাত সুখী করবি, আপ্যায়ন করবি, সেটা তোর ব্যাপার। কি করবি? তুই তো রূপে যৌবনে বেশ ভরপুর আছিস। তোকে আমার জীবন থেকে একদম সরিয়ে দিলাম। আমার বাড়িতে তোর আর স্থান নেই, যেহেতু আমার পিছু আর ছাড়ছিস না। তো তোকে এছাড়া আমি কোনো রাস্তা পেলাম না। আমাকে জোর করে সেখানে রেখে আসলো। আর ওখান থেকে এমনই একটা জায়গা যেখানে একবার ঢুকা যায়, বেরোনো যায় না চাইলেও। তার যা সিকিউরিটি, তার যা লোকজন সেটা আছে সেখানে, মানে অনেকটা বিজনেস তো বড়, অনেক বিজনেস বড়। সেখানকার চতুর সাইডটা বেশ এইভাবেই মানে শক্তপোক্ত করে, গার্ডটা খুব শক্ত। সেখান থেকে যাওয়া যায় সহজে, ফেরা যায় না। আমি চাইলেও বেরোতে পারিনি। এবং তার নির্দেশ, কড়া নির্দেশ সবার কাছে। আমার দিকে সবাই নলদারিতে করে থাকতে লাগলো, আমি যেন এই গেটের বাইরে কখনো বেরোতে না পারি। পাশাপাশি আমাকে সর্দারনি বানালো। নতুন নতুন মানুষ আসে, কাস্টমার আসে, অনেক ক্লায়েন্টরা আসে। সেখানে উন্নতশীল রুম সেখানে থাকে, যারা নতুন নতুন মেয়ে চায় আমি সেখান থেকে ম্যানেজ করে দেখিয়ে দিই। তাদের ক্যাটালগ দেখানোর দায়িত্ব আমি। অথচ একসময় তারা আমাকে কেউ পছন্দ করে, আমার ব্যাপারটা জানতে চায়, আমার ডিমান্ডটা কত। সেখানে আমাকেও থাকতে হয় 1 দিন 2 দিন 5 দিন। আমি নিজেকে ধরে রেখেছিলাম। তারপরে যখন আর পারিনি, অনেক টর্চিং, অনেক অত্যাচার হয়েছে আমার উপরে, সেটা আর বলতে চাচ্ছি না। বাধ্য হয়েছি তাদের কথায় রাজি হতে, তাদের এই সমস্ত নামি দামি বৈদেশিক ক্লায়েন্টদের আপ্যায়নে নেমে গেলাম। ভরপুর এ যায়ও আছে 3 জন 4 জন, সারাটা রাতে ম্যানেজ করতে হয়। নিজের উপর দিয়ে যা ঢকল যায় না, কি করব। আর সম্পূর্ণ টাকাটা কাউন্টারে জমা হয়। সব টাকাটা চলে যায় আমার সেই শিল্পপতি স্বামী, তার হাতে। আর আমি স্বামীর সেবা যত্ন থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই এক ফাটুকে পড়ে গেলাম। কি করি? এইভাবে চলতে 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 পুরো 5টা বছর আমাকে ওখানেই কাটাতে হলো। আর আমি যখন ওখানে এক বা একাধিক মানুষ, পুরুষের সাথে বিভিন্ন সময় প্রতিনিয়ত এইভাবে চলছিলাম সময় দিতে, তাহলে আমার মধ্যে আর নিজস্ব বলতে কী আছে? আমি কোথায় জীবন সংগ্রামে লাগলাম আর আমি কোথায় আটকে গেলাম? সেটাই তাদের শিল্পপতিদের মূল মুখোশ। সি ভাবতে বড় ঘৃণা হচ্ছিল। শুধু মুরব্বীরাতে এত ভেঙে চুরে বলতে পারলো না, বুঝায় একটা কথা বললো, তার আমার বাবা মা। তার কথাটা যদি ধরে আমি সেদিন না করতাম, তাহলে হয়তো আমার জীবন এরকমটা হয় না। শুধু একটা জেদ স্বামীর সাথে, আমার আগের স্বামীর সাথে পালন করতে গিয়ে আজকে আমার এই হাল, এই দশা নামলো। কি করি এখন? তারপরে এইভাবে 5টা বছর অতিবাহিত হয়ে গেল। হাজারটা মানুষ আমার সাথে একের পর এক আসে। কি পাশবিক আচরণ, ছিঁড়ে করে খায়, কি যে অবস্থা!
সেটা জীবনের সাথে মানিয়ে চললাম। বেরোনোর কত চেষ্টা করেছি, কত কাউকে হাত করেছি, ওখান থেকে আর কেউ বেরোতে পারলো, আমি বেরোবো না। আমার স্বামীর করা নির্দেশ। এমনকি মাঝে মধ্যে সেও এসে আগে বাড়িতে যেরকম বউয়ের সাথে সুন্দর আচরণ করতো, এখানে এসে সে আমার সঙ্গ পেত ঠিকই, অস্বাভাবিক আচরণ। কি সব খেয়ে কি করতো আল্লাহ, আমারে আর আস্ত রাখতো না। সব সহ্য করে আবারও আমার নতুন করে মাথা গুজরে ওঠার মতো একটা প্রতিজ্ঞা করলাম, এভাবে নয়, অন্যভাবে। আমি ভিতরের একটা স্মার্ট যুবক, ইয়াং ছেলে, ওখানে দেখি কাউন্টারে থাকে। ছেলেটাকে দেখে আমার বড্ড মায়া হলো। ছেলেটার মুখের দিকে যখনই তাকাই, তখনই কেন যেন আমার মনের ভিতর থেকে একটা আলাদা টান চলে আসে, চুম্বকের মতো একটা আকর্ষণ। ওর দিকে আমি চোখ বুলাইতেই পারি না। কেন এরকম হচ্ছে? একদম হ্যান্ডসাম যুবক, যেমনি তার মাথায় এরকম রাহুল চোর রাখা, কালো গগলস পরে, কোট টাই পরে, কি স্ট্যান্ডার্ড। একদিন জিজ্ঞেস করলাম, বাবু আপনার মাইনে কত? আপনি যে কাউন্টারে থাকেন, আপনাদের এই সাহেব কত মাইনে দেয়? আমাকে বলে, আরে এগুলা তোমার জেনে কি হবে, তোমার যা দায়িত্বে আছে সে দায়িত্ব পালন করো। আর এখানে আসলে কি করে তুমি? তোমাকে তো দেখে মনে হয় না যে ইতিপূর্বে তুমি এই পথের মানুষ। তবে তোমার দিকে তাকালে আমার কেন যেন মায়া হয়। ছেলেটা যখন এই কথা বললো না, তখন আমার মধ্যেও কেমন যেন একটা ঝলক মারলো। কি ব্যাপার, ও একই কথা বলে আর আমিও যতক্ষণ ওর কাছে থাকি না, আমার মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করি। কেন এমনটা হচ্ছে? কি সুন্দর, উজ্জ্বল, লম্বা, হ্যান্ডসাম, দর্শনদারি, পুরো রাজপুত্রের মতো চেহারা। ওর চেহারাটা কেন যেন আমার আগের স্বামীর চেহারার সাথে প্রায় হুবহুব মিল। কিন্তু ওর সাথে আমি দুটো একটা কথা বলতে গেলেও আমাকে পাত্তা দেয় না। ও বাবুগিরি দেখায়। ওর চেয়ারের মর্যাদা বা স্টাইল আমার সাথে অহংকার আবিজেতে দেখাইতে গিয়ে আমাকে কখনো কখনো তুইটামারি বলে বসে। তো আমি ওর কাছে কখনো ভিড়তে পারি না, শত চেষ্টা করছি। একবার যেমন ছেলেটার মায়া এবং প্রেমে পড়ে যায়। যখনই আমি একটু অবসর হই, কাস্টমারকে ম্যানেজ করার পরে আমি 5 মিনিট বিশ্রাম নিলে অন্তত কাউন্টারে গিয়ে ওই ছেলেটার সাথে কথা বলতাম। তোমার নাম কি? বলে যে নাম বলা যাবে না। তোমাদের মতো মেয়েদের আবার ছেলেদের নাম জানতে হয় নাকি? তোমাদের জীবনে আবার স্মৃতি থাকে, বা কারোর নাম জেনে কি করবা? তোমাদের তো মিনিটে মিনিটে জীবনের গতি বদলায়, ভালোবাসার মোড় বদলায়। তোমাদের ভালোবাসা দাড়িতে তুলে বিক্রি করার মতো। আজকে যার যতটুকু টাকা তার ততটুকু ভালোবাসা দাও তোমরা। কত বহুরূপী মন তোমাদের। তো তোমরা এটা করো, নাম জেনে কি হবে? সেটা নাম বলতো না। আমি ওর কাছে জিজ্ঞাসা করলো, বলে যে ওই স্যারের নাম আমরা আজ পর্যন্ত জানি না। আমি চিন্তা করলাম, দেখি তো আমি একটু চেষ্টা করি না। বারবার চেষ্টা করেছি, বারবার, কিন্তু ছেলেটার নাম আমাকে কেউ বলেও না। ছেলেটাও আমাকে হুড়ু হুড়ু দূর দূর করে আমাকে তাড়িয়ে দেয়। কিন্তু আবার হঠাৎ হঠাৎ করে বলে, এই ম্যাম এদিকে আসো তো। তোমার চোখে কেন যেন একটা মায়া আছে, জাদু আছে। এই জন্য বলি তোমার এত খরিদ্দার হয় কেন? তুমি এখানে আসো। তোমার চোখের চোখ ফুল আমার ভিতরটা কেমন যেন একটু শান্তি পায়। আমি বললাম, প্রেম করবি আমার সাথে? আমাকে ভালো লাগে? বলে যে আমি তো তোমাদের লেভেলের মেয়েদের আমি আসলে আমার আওতার বাইরে রাখি, কেউ কথা বলে সাহস পায় না। তুমি এই কথা বলছো? এই কথা বলার সাহস হয় কি করে তোমার? তুমি কোন লেভেলের মেয়ে তুমি জানতে পারছো? তুমি একজন পতিতা, এই সমাজের বেশ্যা। আর আমার চেয়ারটা কোথায়? আমি বললাম, আমি যদি তাহলে কি? তুমি এই বিজনেসের মালিক বা পরিদর্শক বা কাউন্টারের মালিক। আমার উপার্জনের টাকা তুমি হাত করে নিচ্ছ, লজ্জা করে কথা বলতে? তুমিও তো তাহলে তাই। ছেলেটা থমকে গেল আর বলল, আমাকে আপনি না বলে তুমি করে বলছো?
আমি বললাম, দেখো তুমি আমার অনেক জুনিয়র, আজকে যদি আমার মনে মনে ভাবলাম যে আমার সেই হারিয়ে যাওয়া ছেলেটা বেঁচে থাকতো না, তোমার মতো এরকম রাজপুত্র হতো। কিন্তু আমার খুব ভালো করে মনে আছে, আমার ওই যে সন্তান ছোট্টবেলা আমি হারিয়ে স্বামীর সংসার ছেড়ে আজকে এই জীবন যুদ্ধে আজকে আমাকে এই পরিস্থিতির মধ্যে শিকার হতে হচ্ছে, সেই সন্তানের পিঠে একটা পোড়া দাগ আছে। আমি গোলপ জ্বালিয়ে বেশ ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলেটা গড়াইতে গড়াইতে সেই ছোট্ট শিশুকালে যখন ওই গ্রোপের দিকে এগিয়ে গেছিল, তখন গ্রোপের আগুনে বেশ খানিকটা পড়ে সেই দাগটা ক্রমাগতভাবে অনেকটা বড় হয়ে গেছে। আমি জানি পোড়া দাগ জীবনে শরীর থেকে মোছে না। আমি কোনোদিন যদি কাউকে ডাউট হয়, তার পিঠটা একটাবার যদি চেক আপ করতাম, আর যেই দাগটা ওই দাগটা যদি আমি ওখানে পাই না, ভেবে নেব এটাই আমার সেই ছেলে। কেন যেন ওর সাথে আমার চোখে চোখ পড়লেই মায়া হয়। রাত্রে যখন আমি একটু আরাম হয়ে একটু বিশ্রাম নিতাম, তখনও শুধু ওই ছেলেটার কথাই আমার চোখে ভাসে। কেন যেন ওর প্রতি আমার মন বারবার টানে চুম্বকের মতো। তখনই আমি নিজেকে একটু প্রশ্ন করলাম, এমনটা হচ্ছে কেন? কেউ আবার এমনটা না তো? না, এসব কি ভাবছি আমি? ছেলেটাকে আমি বললাম, তোমাকে আমার খুব ভালো লাগে সাহেব, আমার সাথে প্রেম করবে? ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে এমন একটা মুড করে তাকাতো যেন রেগে গিয়ে কি যেন বলবে, কিন্তু ওর মুখ থেকে আর ও কথাটা বের হতো না। বরং হঠাৎ করে মুভমেন্টটা চেঞ্জ হয়ে আমাকে বলতো, সত্যি বলছো তুমি? তোমার চোখে কেন যেন একটা মায়া। তোমাকে রাগ করে এক কথা বলতে গেলে আমি পারি না কেন, কে বলো তো তুমি? তখন আমি বললাম, আমার সম্পর্কে জানতে হলে আমাকে সময় দিতে হবে। তুমি তো কথা বলার পাত্তাই দাও না, যে চেয়ারে বসে আছো অহংকারে তোমরা কি আর মানুষকে মানুষ মনে করছো? বলো ঠিক আছে, শুক্রবারের দিনকে এই বিল্ডিংয়ের বাইরে নয়, তোমাদের এর বাইরে যাও তো নিষেধ। বিকেলবেলা তোমাদের একটু অবসর থাকে, তো ঠিক ওই টাইমটাই আমি ঠিক 5তলার ছাদে থাকবো। তুমি ঠিক 5তলার ছাদে বিকেল 4টায় আমার সাথে দেখা করতে পারবে। 1 ঘন্টা তোমার সাথে আমি আলাপ করব। আজ কয়টা দিন কেন যেন আমি ঘুমাইতে গেলে আলাদা হয়ে অলৌকিকভাবে, যেটা আমি কখনো আশাও করিনি বা আমার মনে কল্পনাও নেই, তোমাকে নিয়ে কেন যেন আমার অনেক চিন্তা ভাবনা, অনেক কথা আমার মনের মধ্যে উদয় হচ্ছে। কেন এটা হচ্ছে? আমি নিজের বিবেকের কাছে হেরে যাচ্ছি। তাই তোমাকে একটা ডেট জানাই দিলাম, শুক্রবারে ঠিক বিকেল 4টায়। মনে থাকবে? আমি বললাম ঠিক আছে, মনে থাকবে জনাব। 2 দিন বাদে শুক্রবার বিকেল 4টায় আমি সুন্দরভাবে পরিপাটি করে সেজে গুজে ছাদে উঠলাম, অপেক্ষা করছিলাম। হঠাৎ করে দেখি বাবু আসলো। বাবু পরনে ছিল পাঞ্জাবি আর পায়জামা, নাকের মতো গড়ি চড়ি চুল, চোখে ছিল কালো কাগজ, কি দেখতে হিরোর মতো। আমি বললাম, আমিও ঠিক তোমাকে দেখার পর থেকে আমার এই জগৎটা কেমন যেন পাল্টে গেছে। আমি আর 1 সেকেন্ডের জন্য তোমাকে ভুলে থাকতে পারছি না জনাব, কিন্তু আমি তোমাকে ভালোবাসার অফারও করতে পারছি না। তোমাকে ভালোবাসতে মন চাচ্ছে, তোমার কাছে আসতে ইচ্ছে করে, তোমাকে কাছে পেতে মন চায় বারবার, কিন্তু বয়সের থেকে এখানে একটা ব্যবধান আছে। আমি কিন্তু তোমার অনেক সিনিয়র। ছেলেটা বলল, হ্যাঁ, তবে আমি তোমার জুনিয়র হলেও আমার মনকে আমি মানাইতে পারছি না, আর এই জন্য তোমার সাথে পার্সোনাল কথাগুলো বলার জন্য এখানে ডাকছি। তুমি আমার সাথে সম্পর্ক করবে, এখানে তোমার তো মোবাইল ব্যবহার করা নিষেধ, তবে আমি তোমাকে পার্সোনালভাবে একটা ফোন দিব, তুমি সেটা গোপন ইউজ করবে। কোম্পানির এমডি সাহেব উনি যদি কখনো তোমার হাতে ফোন দেখে তাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে, ব্যাপারটা মাথায় রাখবে। আমি যখনই সময় পেলে ফোন দিব তখন তুমি আমার সাথে কথা বলবে, এবং আমি এই ফ্লোরেই থাকি, ওই 4তলা বিল্ডিংয়ের কর্নারের রুমটাতে। আমি বাইরেও যাই, আমার সব জায়গায় আমার যাওয়ার অনুমতি আছে, তবে এখানে থাকতে হয়, আমাকে রাত যাপন করতে হয়। তবে তুমি যদি
সেখানে গিয়ে মাঝে মধ্যে আমার সাথে একটু সাক্ষাৎ করতে, একটু খুশি টুশি করতে, তাহলে ব্যাপারটা ভেবে দেখা যেত। আমি বললাম, হাতে সময় একদম কম জনাব। তুমি যদি সত্যি আমাকে আপন করে পেতে চাও, মানে পেতে যদি চাওই, তাহলে দ্রুত করো। আমি যেন আর কারুর মুখের খাবার না হই। এর থেকে তুমি নিজে একটু সজাগ থেকে আমাকে একটু রেহাই দাও। এছাড়া যে আমার কোনো গতি নেই। তোমাকে দেখার পর থেকে আমার মনটা কেমন যেন আনচার করে, কি যে বলে আমি জানি না। সাহেব বললেন, ঠিক আছে, তাহলে তুমি আজকেই রাত্রে, আজকে শুক্রবার সন্ধ্যার পরে ভিড় পড়বে। আমি তোমার কাছে খুব একটা নামি দামি ক্লায়েন্ট পাঠাবো না, 2-1 পাঠালে পাঠাবো, কোনো রকম ম্যানেজ করবে, না করার মতো বাকিটা আমি সামলে নেব। কারণ তোমার অনেক কাজ পড়ে আছে, তুমি আজকে আমাকে সময় দেবে সারা রাত, সেটা আমি ম্যানেজ করে নেব। আমার উপর এখানে কেউ কথা বলবে না। আমি বললাম, ঠিক আছে জনাব, তাহলে আমি সেজে গুজে আজকে তোমার সাথে আমার রাতটুকু যাবে। এ কথা বলার পরে রাত যখন 12টা বাজলো, লোকজনের আভাস কমে গেল, নিরিবিলি পরিবেশ। সাহেব আমাকে ফোন করলো, তুমি উপরে উঠে আসো। আমি 4 তলায় চলে গেলাম। বললে 11 নম্বর রুমে, এখানে এসে নক করো। আমি 11 নম্বর রুমে উপরে গিয়ে নক করলাম, যেখানে কখনো আমি জীবনে যেতে পারি না। ওখানে এইসব স্যারের রুমের পাশে আশপাশে যাওয়াও নিষেধ। আমি গেলাম, তারপরে আমি রুমটা খুলে দিল স্যার। ভিতরে প্রবেশ করলাম, দেখি তার দেয়ালে তার জীবনের ছোট্ট ছোট্ট করে ইতিহাসের এক একটা করে চ্যাপ্টার লেখা আছে। কথাগুলো আমি ঠিক ত্যাগ করতে পারিনি, তবে কেন যেন সব কথাগুলো আমার মনের কথা। আমি আরো ক্রমে ওর প্রতি নার্ভাস হতে থাকি, আর ও আমাকে ঠিক অন্য চোখে দেখতে লাগলো, আমাকে নিজের করে পেতে চায়। আমি রাজি হয়ে যাই, কিচ্ছু করার ছিল না। সারাটা রাত ও আমাকে কোনো দিন যা কেউ না যেভাবে থুবড়ে খায় সেরকম না, একটা ভালোবাসার মানুষ তার প্রেমিকাকে, ভালোবাসার মানুষকে যেভাবে আদর যত্নে সবকিছু মানিয়ে সবকিছু দেয়, সেভাবে সারাটা রাত 5 থেকে 6 বার আমার সাথে এরকম দিল, থাকলো পাহানটা ভরে। যুবক ছেলে বলে কথা। এক পর্যায়ে আমি তো তাকে ওইভাবে বলতে পারি না যে এখানে দেখি ওখানে দেখি, কিন্তু ওকে বলে আমার খুব ডাউট হচ্ছিল কি করব। একসময় প্রচণ্ড লোডশেডিংয়ে বিদ্যুৎ চলে যায়। ও গরম সহ্য করতে না পেরে বলো এসিটা ছাড়বো, তাও হচ্ছে না লোডশেডিংয়ের কারণে। তো আমার আসলে সাথে কিছু ছিল না, ওর সাথেও কিছু ছিল না। মোবাইলে টর্চ জ্বালিয়ে আমি ওর সারা শরীর মাসাজ করতে করতে হঠাৎ আমি ওর পিঠেটা দেখতে পাই, ওই সেই দাগটা, পোড়া দাগ। আমার চোখে জল এসে গেল, আমি আচমকা থমকে গেলাম। কি করছি আমি? হে তো আমার সেই হারিয়ে যাওয়া মানিক। কিন্তু না, এই মুহূর্তে তাওকে বুঝতে দেওয়া যাবে না। তার কি প্রমাণ আছে? এই প্রমাণ চাইলে আমি তখন কি দেবো? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তবে যে প্রমাণ আছে সেটা আমি একসময় ওকে আমি বুঝিয়ে দেব। অবশ্যই আমার প্রমাণ আছে। সে ছবি আমার ওই স্বামীর বাড়িতে আছে, সেখান থেকে আমার নিতে হবে। আমি যে কোনো মাধ্যম দিয়ে সেটা উদ্ধার করলেই, যথাযথ প্রমাণ মিললেই ও স্বীকার করতে বাধ্য হবে। তবে এখন যেটাই হচ্ছে না হচ্ছে, ওকে আমি কিছু বুঝতে দেব না। অল্পতে যদি ও আমাকে ভুল বুঝে সরিয়ে দেয়, তাহলে তো ওকে আমি বুঝাইতে পারবো না যে তুই কে আর আমি কে। সেটা হোক, হয়তো উপরওয়ালা এটা নির্মম পরীক্ষা চলছে। চুপচাপ থেকে প্রত্যেকটা দিন ও আমাকে পাওয়ার পরে ওর এতটাই ভালো লাগলো, প্রত্যেকটা দিন রাত 6-7 দিনের কর্ম শেষে যত ভালো দরের ক্লায়েন্টে আসুক, আমাকেও আড়াল করে তার কাছে দেয় না, অথচ নিজের জন্য রেখে দেয়। সারাটা রাত আমার সাথেও প্রতিনিয়ত এইভাবে ওর সাথে আমার চলতে লাগলো।
প্রাণ ভরে, কিন্তু আমার মন না চাইলেও আমি বাধ্য হচ্ছি, কারণ যে কোনো মূল্যে ওকে আমার হাতের নাগালে রাখতে হবে। ভুলের প্রায়শ্চিত্ত পরে করা যাবে। এক পর্যায়ে যখন ও আমাকে বিয়ে করার ডিসিশন নেয়, বলে যে আজকের পর থেকে আর তোমাকে ওই লাইনে দাঁড়াতে হবে না, ওখান থেকে তোমার নাম লিস্ট থেকে কেটে দেব, তুমি শুধু আমার। তুমি বয়সে সিনিয়র হলো, কোনো সুন্দরী যুবতী মেয়ে এভাবে আমাকে সব কিছু দিয়ে সহযোগিতা করতে কখনোই পারবে না, যেটা শুধু তুমিই পারবে, তোমার মধ্যেই আছে। তাই আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আর এখানে তুমি থাকবে না, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, তবে একটু অপেক্ষা করো। তখন আমি বললাম, ঠিক আছে জনাব, তবে যেহেতু আমাকে নিজের জীবন সঙ্গিনী করে তুমি একটা মহৎ কাজ করতে চলেছ, তুমি একটা কথা বলি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তোমার জানা দরকার। বললো, ব্যাকগ্রাউন্ড? তার মানে আবার কি, আবার কিছু আছে নাকি? আমি বললাম যে হ্যাঁ, এই কোম্পানির যে মালিক, যে শিল্পপতি, উনি হচ্ছে আমার স্বামী ছিল। আমি তাকে এই জগৎটা মানে কারবার থেকে নিষেধ করাতে আমি এটা মেনে নিয়ে নিবিদায় 2 বছর সংসার করার পরে আমাকে আমার কথার সাজা হচ্ছে এটাই, মানে তারা বড়লোক মানুষ তো, যখন তখন যাকে তাকে যে কোনোভাবে সাজা দিতে পারে। আমাকে বাড়ি থেকে তাড়াইতে না পেরে বাধ্য করেছে এখানে নিয়ে এসে, আমার নাকি যৌবনের স্রোত ভালো, বেশি ইচ্ছে চাহিদা মানুষের জাগবে, এখানে নিয়ে এসে সে ব্যবসা করাচ্ছে। তবে তুমি যদি আমাকে তোমার জীবনে জায়গা দাও বাবু, তাহলে আমাকে এখানে রাখা যাবে না। উনি যদি জানে যে তুমি আমাকে বইয়ের স্বীকৃতি দিয়েছ, তোমার চাকরিটাও থাকবে না। তাই বলি কি, আমাকে নিলে এখান থেকে বের করতে হবে, আমাকে আলাদা বাসায় রাখতে হবে, এখানে নয়। আর তুমি এখানে চাকরি করো, পরে পাশে তোমার জন্য আমি একটা ব্যবস্থা করব, তবে আমাকে এখান থেকে তোমার বাসায় নিতে হবে, তবে তুমি আমাকে নিয়ে সংসার করতে পারবে। তাছাড়া কিন্তু বড়লোক বলে কথা, ওরা কখন যে তোমার কি করবে এটা আসলে আমি ঠিক বলতে পারছি না, কারণ তার সাথে এখন আমার ক্লিয়ার হয়নি। আগে ক্লিয়ার হতে হবে তারপরে। তবে আমি তোমার সাথে জীবন সংসার করতে রাজি আছি। স্যার তখন বলল, ঠিক আছে, তাহলে ভালোই হলো কথাটা জানতে পেরে। আমি তোমাকে যে কোনো কৌশলে এখান থেকে বের করে নিয়ে যেয়ে আমি যে ফ্ল্যাট আমার রাখা আছে সেই ফ্ল্যাটে তোমাকে নিয়ে থাকবো, আর এই মালিকের নাগালের বাইরে চলে যাব। আমার চাকরি যদি নাও থাকে, তবে তোমার মতো এরকম গুণধর রূপবতী সুন্দরী মেয়েকে আমি আমার জীবন থেকে হাতছাড়া করতে চাই না। আমি তোমার সাথে সংসার করতে চাই। কেন যে তোমার মায়ায় পড়ে গেলাম, কেন যে তোমার প্রেমে পড়ে গেলাম, তোমার চোখের চোখ পড়লে আমার চোখের দৃষ্টি পড়ে না, শুধু কেন যেন আকর্ষণ হয়, কেন যেন মায়া হয়, মনে হয় কত বছর আগের জন্য তুমি আমার অনেক কাছের চেনা জানা। কেন এরকম হচ্ছে আমি জানি না, এই জন্য তোমাকে নিয়ে আমি যতটা ভাবছি। আমি বললাম, ঠিক আছে, তোমার ভাবনায় ভুল নেই, আগে তো আমাকে এখান থেকে বিয়ে করে বের করে নাও, আর দেরি করো না, সময় কম। তুমি কি চাও আমি এখানে যত সময় বেশি থাকবো তত অন্য মানুষের শিকার হব? বলো, হ্যাঁ সেটা আমিও জানি, তবে 1-2 দিনের মধ্যে আমি তোমাকে বলে দেব, তুমি ততক্ষণে নিজে তৈরি হয়ে থেকো। আমি সব কিছু বুঝিয়ে গেছে তৈরি। আর আমি গোপনে ফোনটা ব্যবহার করতাম, সব জায়গায় সিসি ক্যামেরা ছিল, তবুও লুকিয়ে লুকিয়ে বুকের মধ্যে ফোনটা রেখে কথা বলতাম। এক পর্যায়ে যখন ওর সাথে আমার বিয়ের পিড়িতে বসতে হবে, কিন্তু ও যদি আমার সে হারানো মানিক হয়ে থাকে, তাহলে তো এটা আমি করবো না। আর এই প্রমাণটা তার আগে আমাকে ম্যানেজ করতে হবে। আর ফোন যেহেতু কাছে আসেই, বাড়িতে বাবার কাছে ফোন করলাম, খুব জরুরি ভিত্তিক। বললাম যে বাবা, অনেক দিন তোমাদের সাথে আমার যোগাযোগ হয় না, আমি যেখানে আছি খুব ভালো আছি, তবে একটা কাজ করতে হবে। বলো, কি কাজ মা, তুই ভালো আছিস? আমি বললাম যে হ্যাঁ, আমাকে নিয়ে একদম টেনশন করবে না, আমি ভালো আছি, আমি কয়েকদিন বাদেই তোমাদের বাড়িতে আসছি, তবে একটা কাজ খুব গুরুতরভাবে। মাকে বলো, মা যেন আমার ওই আগের স্বামী, প্রথম স্বামী, যে স্বামীর সংসারীকে আমি সন্তান হারিয়েছি, সেই স্বামীর বাড়িতে গিয়ে কান্নাকাটিতে ভেঙে পড়ে নাতি ছেলের জন্য। বলে যে একটু তার একটা ছোট্টবেলার ছবি দরকার, তার ওই হাফ প্যান্ট পরা ছবি, স্কুল বয়সে যখন ছবি যেত, স্কুলে যেত ব্যাগ খাদিনি, এরকম ছবি অনেক তোলা আছে।
ওদের ফ্যামিলিতে যা কারো ফোন থেকে এই ছবিটা তোমার ওই টাচ ফোনটা মায়ের কাছে দেবে, বলে যে আমার ফোন একটু দাও, আমার নাতি ছেলেকে আমার যখন ইচ্ছা হয় আমি দেখব। 1 কপি ছবি জন্য নিয়ে আসেই আব্বু, যেভাবেই হোক। আর এটা একদিন টাইম দিন, আমি একদিনের মধ্যে, হাতে সময় একদম কম। বলো কেন? আমি বললাম বাবা আমি এত কিছু বলতে পারবো না, এই কাজটুকু তোমাকে যত কষ্টই হোক, যেভাবে হোক, ভিক্ষা করে হলো ওই বাড়ি থেকে আমার সেই হারিয়ে যাওয়া মানিকের ছবিটা আমি দেখতে চাই। আর সেটা আমি একটা নাম্বার দেবো, ইমোতে কথা বলবো, তোমার নাম্বার অ্যাড করে সেখানে পাঠিয়ে দেবে, বুঝলে তো? বাবা বলল ঠিক আছে, রাত পোহালে তোর মাকে সেখানে পাঠিয়ে দেব। যদিও সেখানে অনেক কথা লাঞ্ছনা শুনবে, তবু তোর কাজটাই যেন হাসিল করে আসতে পারে তোর মা। আমি বললাম হ্যাঁ, এইটাই আমার কথা, এইটাই তোমাদের শেষকার জীবনে, আর কখনো বলবো না। তারপরে পরের দিন মা ঠিক ওই ফ্যামিলিতে গেছে, যায় কান্নাকাটিতে ভেঙে পড়ছে। অনেক লাঞ্ছনা গঞ্জনা, অনেক কথা অনেক মানুষ বলছে মাকে, মা সব সহ্য করেও সত্ত্বেও অনেক কান্নাকাটি দেখি নাতি ছেলের জন্য মায়া দেখিয়ে 1 কপি ছবি চেয়েছে। আমার বাবার ওই অ্যান্ড্রয়েড ফোন মা হাতে করে নিয়ে গেছিল, সেখান থেকে যাই হোক কারোর একটু দয়া হয়েছে। যাই হোক, আমার হারিয়ে যাওয়া সন্তানের সেই স্কুলে মানে স্কুল ব্যাগ ঘাড়ে করে নিয়ে স্কুলে যাওয়া, এরকম হাসি হাসি সেই ছোট্টবেলার চেহারা, সেই রকম কয়েকখানা ছবি ওখান থেকে আমার আব্বুর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কেউ একজন দিয়ে দিছে। আর মাকে বলেছে যান, নাতি ছেলেকে যখন দেখতে মন চাইবে, সে তো আর জীবনে বেঁচে আছে কিনা মরে গেছে আমরা তো জানি না, তবে আপনার মেয়ে সেটা খেয়েছে, এটা নিয়ে বুকে নিয়ে দেখুন আর কাঁদুন। মা ওটা নিয়ে আসলো। আব্বা আমাকে সেই নাম্বারে ফোন করে বলল মারে, সেই নাতি ছেলের ছবিটা না তোর মা নিয়ে এসছে, এখন কি করে নিবি এটা? আমি বললাম ঠিক আছে তোমার কাছে রাখো, আমি যখন একটা ইমো নাম্বার পাঠাবো ওই নাম্বারে এই ছবিটা ট্রান্সফার করবে, আমি তখন তোমাকে ফোন করে জানিয়ে দেব। বাবা বলল ঠিক আছে, তোর অপেক্ষায় থাকলাম। তারপরে যাই হোক, এই এখানকার যে নবাবজাদা, সেই ছেলেটা যে বাবু আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছে, এতটা ভালোবাসে, কয়েক রাত আমার সাথে বেশ সময় দিল, তার নাকি মন জয় হয়েছে। তো হঠাৎ করে আমাকে সাহেব বললেন এই তোমার নামটা যেন কি? আমি আমার আসল নামটাই বলে দিলাম, বললাম যে আমার নাম সাথী। বলছে নামটা কেন যেন পরিচিত। আমি বললাম যে এরকম নাম তো দুনিয়ায় কত মানুষই আছে, কে বা কে? যাও কিছু বলছো? বলো যে হ্যাঁ, তুমি আজকে ওই রাত 12টার পরে তোমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রেডি হবে, এমডি সাহেব যখন বের হয়ে যাবে কোম্পানি থেকে তখনই আমার একটা গাড়ি আসবে, ওই গাড়ি আসার লগেই আমার কাছে ফোন আসবে, গেটে ওয়েট করবে, তুমি তৈরি থেকো। আমার হাত ধরে তুমি বেরোলে এখান থেকে যত সিকিউরিটি থাক সবাইকে আমি ম্যানেজ করব, আমার উপরে কেউ কথা বলবে না, বুঝতে পেরেছ? তবে তুমি শুধু একটা কথাই বলবে, আমি কোথায় যাচ্ছি আমি জানি না, স্যার জানে, স্যার কোথায় যেন আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে ডাকলো তাই যাচ্ছি, বাস এতটুকুই বলবে, বাকিটা আমি সামলে নেব, বুঝেছ? আমি বললাম যে জি স্যার বুঝেছি, তবে আজ রাত 12টায়? বলো হ্যাঁ। তারপরে যা হোক রেডি হয়ে থাকলাম, 12টা বেজে গেল। স্যার কাউন্টার ক্লোজ করে দিয়ে বেশ পরিপাটি করে, মানে পাঞ্জাবি পায়জামা পরে, চোখে তার গগজ সবসময় থাকতো, হ্যান্ডসাম, কি উঁচু লম্বা দর্শনদারি ছেলে বাবা। আমাকে বলল আসো। আমি হুটহাট করে জিন্সের প্যান্ট পরা অবস্থা, হাপা হাতা গেঞ্জি গাই, ওখানকার যেটা মডেল, যেখানকার যা চলে ওই অবস্থায়, মানে চোখে একটা গ্লাস লাগিয়ে বেশ মডেলিং ভাবে বের হলাম। তারপরে যা হোক ওখান থেকে মেন গেটে আসতেই সিকিউরিটি আটকে দিল, বলো ওনাকে তো এখান থেকে নেওয়া যাবে না, এরকম পারমিশন তো এমডি স্যার দেয়নি, এমডি স্যার আমাদের ওনার প্রতি কড়া নজর রাখতে বলছে। উনি কে আপনি জানেন স্যার? মানে ওই ছেলেটাকে বলবো। তখন ও বলল হ্যাঁ সব জানি, তবে আমি যেহেতু নিয়ে যাচ্ছি, তুমি এখানকার সিকিউরিটি গার্ড, তুমি তোমার দায়িত্ব পালন করো, আর আমি এখানকার কে তুমি জানো না, আমার উপর দিয়ে তুমি নাক গলাচ্ছ কেন? কাজ আছে, কিছুক্ষণ পরে আবার ওকে নিয়ে ফিরবো, গেট ছাড়ো। তখন বললো ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন আপনার উপর তার আমরা কোনো কথা বলতে পারি না,
যান। তবে একটা কথাই সবাইকে নিষেধ করেছিল, কিন্তু আমরা এই কোম্পানিতে হার যাই করে না করে ওনাকে নলদয়তে রাখতাম। আজকেই মনে হয় উনি এই গেটের বাইরে পা রাখছে অনেকটা দিন পরে। বলল, হ্যাঁ সেটা আমিই নিয়ে যাচ্ছি। চুপ থাক, কাউকে কিছু বলবি না। তারপরে যা হোক, আমাকে নিয়ে যখন গেটটা পারলো, দেখি বাইরে একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে আমাদের দুজনের অপেক্ষায়। আমরা হুট করে গাড়ির মধ্যে ঢুকে পড়লাম। গাড়িটা টান দিয়ে নিয়ে সোজা 4 ঘন্টার পথ নতুন একটা জায়গায় নিয়ে গেল। সেখানে দোতলা একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি। জিজ্ঞেস করলাম, বাড়িটা কার? বলল যে আমার। আমি বললাম যে তোমার? তো তুমি এই এত সুন্দর বাড়ি, বিলাসবহুল বাড়ি রেখে ওখানে থাকে কেন? বলে যে আমার জীবনে মা নেই, বাবা নেই। আমি এর আগুরা টোকাই বা ওই আমাকে যে লালন পালন করেছিলেন উনি ছিলেন একজন কিডন্যাপার। উনি সকল শিশুকেই বিভিন্ন জায়গায় দিয়েছিল, কিন্তু আমার মায়ে পড়ে কেন যেন উনি আমাকে তার সংসারে রেখে দিয়েছিল। ওনার কোনো সন্তান আদি ছিল না। আমাকে লালন পালন করতে গিয়ে এক পর্যায়ে আমাকে অল্প একটু লেখাপড়া শিখিয়েছিল। আমি কোনোরকম এসএসসিটা পাশ করার পরেই যেমন লেভেলের মানুষ তেমন ধরনের কর্ম। আমাকে এই কোম্পানিতে এমডি স্যারের সাথে কথা বলে, মানে আমার চেয়ারা শুরু ফিগারের উপর নির্ভর করে আমাকে ওই চেয়ারে বসিয়ে দিল। আমি বিভিন্ন খাতাপত্র সই করা লেখালেখিটা জানতাম বিধায় আমি ওখানে সুযোগটা পেয়েছিলাম। আস্তে আস্তে স্যালারিটা আমার অনেক বাড়তে লাগলো এবং আমি সেখানে একটা বিশ্বস্ত অর্জন করি। আর এই কোম্পানির স্যার ক্রমাগতভাবে মাসের পর মাস আমার বেতন শুধু বাড়াইতে লাগলো। বাড়াইতে বাড়াইতে আজকে আমার বেতন যে পরিমাণে, সেটা অকল্পনীয়। আর সেই টাকা জমিয়ে জমিয়ে আমি রাজপ্রাসাদ এত সুন্দর একটা বাড়ি করেছি, কিন্তু এই বাড়িতে থাকার মতো মানুষ নেই। আমি আমার জীবনটা কেন একটা ছিন্নমূল। বাবা নেই, মা নেই। আমি শুনেছি আমার বাবা মা বেঁচে আছে, কিন্তু আমি নাকি ছোট্টবেলা স্কুল থেকে হারিয়ে গেছিলাম। কিন্তু সব কথাই বলবো, হাতে সময় কম, আগে বাড়িতে আসো, আমরা আগে একটু বিশ্রাম নিই, তারপরে কথা বলি। আমি বললাম ঠিক আছে চলো। বাবা রুমের মধ্যে প্রবেশ করে দেখি ঘরের মধ্যে কি আছে আর কি নেই, যেন সত্যি রাজপ্রাসাদ সাজানো রয়েছে। শুধু তার জীবনে কষ্ট, যে আপনজন কেউ নেই বলে সংসার করবে কাকে নিয়ে। তারপর আমি বললাম, একটা কথা, তুমি আমাকে এখানে আনছো কেন? বলো যে তোমাকে আমি বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করবে কথা দিয়েছো। প্রয়োজনে সেই কোম্পানিতে যদি চাকরি নাও থাকে আমার, তবে বাকিটা আমি দেখব। তখন আমি বললাম, ঠিক আছে জনাব, যেহেতু আমার সাথে তো তোমার কোনো কিছু বাদ নেই, পর্ব সবই হয়েছে। আজ তাছাড়া আমাকে তোমার অনেক ভালো লেগেছে, তোমাকেও আমার ভালো লেগেছে। তবে 2টা দিন তোমার কাছে সময় চাই। আমি এখানে তোমার এই ফ্ল্যাটে থাকি, তুমিও থাকো, একটু জোড়াই নেই, তারপরে না হয় বিয়ের পিড়িতে বসি, নাকি খুব জরুরি? বলো যে দেখো, ওখান থেকে একটা মানে এমন একটা জগৎ, অন্ধকার জগৎ থেকে আমি তোমাকে বের করে নিয়ে আসছি। এখানে তোমাকে জায়গা দিয়েছি। তুমি যদি 2 দিন সময় চাও এই ডিসিশন নেওয়ার জন্য, তাহলে নাও। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এটা সেরে ফেলানোই ভালো। তখন আমি বললাম, ঠিক আছে, 1টা দিন সময় নেই, 1টা দিন বাদে আমরা না হয় বিয়ের পিড়িতে বসি। তবে স্যার, তোমার ওই মোবাইলটা একটু আমি ব্যবহার করতে পারি, মানে অ্যান্ড্রয়েড ফোনটা? তোমার ইমো নাম্বারটা যেন কত? বলো কেন? আমি বললাম যে হ্যাঁ, একটা প্রয়োজনীয় তথ্য আমি বাড়ি থেকে আমার বাবার কাছ থেকে নেব, সে শুধু পাঠাবে, খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা তোমার জন্যই। বললো আমার জন্য? কি এমন? আমি বললাম সেটা পরে বলবো, একটুই তোমার হাতেই ফোনটা থাক, তুমি শুধু তোমার ইমো নাম্বারটা বলো। বলো এই নাম্বারে আমার ইমো খোলা আছে, এই নাম্বারটা অ্যাড করতে বলো। বাবাকে ফোন করলাম, বললাম বাবা এই নাম্বারে ইমো খোলা আছে, এই নাম্বারে তুমি ইমোটা অ্যাড করো, অ্যাড করার পরে একটা মেসেজ করো। বাবা ঠিক তাই করলো। তারপরে বললাম এখন আমার মানিকের ছবি যেগুলা মা নিয়ে আসছে ওগুলো এখানে পাঠিয়ে দাও।
বাবার তাৎক্ষণিকভাবে ওইটা ওই ইমোতে পাঠিয়ে দিল। আমি দেখতে পেলাম, খুব তাড়াহুড়ো করে ছবিগুলো ওখান থেকে আমি ওই ফোনে সেভ করে ফেললাম। তারপরে সাহেব দেখলো, দেখার পরে বলছে, এ তো দেখতে প্রায় অবিকল আমার মতোই গো। আমি বলে ছোটবেলায় এরকমটাই ছিলাম। এখন তোমাকে মনে পড়ে তোমার মা তোমাকে স্কুলে নিয়ে যেত ছোটবেলায়? বলে হ্যাঁ। তবে তুমি কে? তুমি এসব কি করে জানো? আমার তো মানে সেই সময় আমার খুব ভালো মনে আছে, আমি ক্লাস 4-এ পড়তাম। আমার মা আমাকে প্রতিনিয়তই রিক্সায় করে স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো বাড়িতে। আমার মায়ের হাত ধরে আমি যেতাম আর আসতাম। যখন ছুটি হতো মা গেটে অপেক্ষা করতো। সকল বাচ্চাদের বাবা মার সাথে আমার মাও থাকতো। আমার হাতটা ধরে আবার রিক্সায় করে বাসায় নিয়ে আসতো। কিন্তু হঠাৎ একদিন জানো কি হয়েছিল? আমি ওরম কি হয়েছিল বলো কি শুনি? বলতে লাগলো যে, দেখো মা আমাকে রেখে বাইরে ওয়েট করছিল, এটা আমি জানি। স্কুলটা ছুটি হয়ে যায়, আমার খুব ভালো মনে আছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। সবার বাবা মা স্কুল ছুটির শেষে সবাইকে হাত ধরে নিয়ে যে যার গাড়িতে করে নিয়ে চলে গেল। কিন্তু জানো আমার মা না, ওই যে গেল আর ফিরল না। আমি গেটে দাঁড়িয়ে থাকতে থাকতে শিক্ষকরাও যে যার মতো চলে গেল, কিন্তু আমাকে নিতে কেউ আসে না। আমি বাসাতেও অতটা চিনি না। রিক্সাওয়ালার কাছে কাঁদেছি, জিজ্ঞাসা করছে আমার মাকে দেখেছো? সবাই কেমন করে যেন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আর বলে, সেটা পাগল নাকি? আমি ওর বাবা মাকে চিনি নাকি এমন বলতো। আমি অনেক সময় গেটে পায়চারি করেছিলাম, অনেককে জিজ্ঞেস করেছিলাম। হঠাৎ একটা ভদ্রলোক এসে আমাকে চিপ কিনে দিল আর বলল, তোমার মায়ের জন্য খাচ্ছ? আরে তোমার মা তো ওই যে ওখানে আছে, আমাকে বললো বাচ্চাটাকে নিয়ে আসেন। চলো চলো এই রিক্সাতে ওঠো, আমার সাথে গেলে তো আর মাকে পাবে। আমি মাকে যেহেতু অনেক সময় পাচ্ছিলাম না, ছোট মানুষ বুঝি না তো, ওনার হাত ধরে এক প্যাকেট চিপস পেয়ে আমি সব ভুলে গেছি। উনি আমার চোখে জল মুছতে মুছতে রিক্সায় করে নিয়ে আসতে বলো, ওই সামনে তোমার মা আছে। এইভাবে অনেক পথ পেরিয়ে হঠাৎ করে একটা গাড়িতে উঠায় দিল। সেই গাড়িটা আমাকে অনেক দূরে নিয়ে আসলো। আমি কেন যেন অচেতন ছিলাম, কিন্তু তারপরে যে কি হলো আর মনে পড়ে না। সেখানে দেখি অনেক বাচ্চারা, কিন্তু সেখান থেকে আমাকে যে নিয়ে আসছিল ওনাকে কেমন যেন একটা দেখতে, কেমন ধুরন্ধর একটা ব্যক্তি। উনি আমার হাতটা ধরে বাসায় নিয়ে আসলো আর বললো কি, এই মালটা আমার রেখে দে, আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার বউ এটাকে লালন পালন করবে, একদিন কাজে আসবে। এই বলে আমাকে বাসায় নিয়ে আসলো। তারপর থেকে না হয় আমি এই পথে। কিন্তু আমাকে তুমি এইভাবে প্রশ্ন করলে কেন? আমি বললাম, দেখো জনাব, আসলে প্রত্যেকের জীবনের একটা ঘটনা থাকে। তোমার মা নিশ্চয় তোমাকে প্রত্যেকটা দিন নিয়ে যেত, নিয়ে আসতো, কিন্তু তোমার কি আর কিছু মনে আছে? তোমার কেমন স্কুল ব্যাগ ছিল? তোমার নাম কি? বলে যে আমার যে ওই সময় কি নামে আমার মা শুধু আমাকে মানিক বলে ডাকতো। আমি বললাম, আচ্ছা দেখো তো আমি তোমাকে মাঝে মাঝে মানিক বলে কিনা? বলছে হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি বললাম, আমি যেই হই। আচ্ছা ঘটনাটা পরে বলি। আমার মানিক, এই দেখো এই চেহারাটা দেখতে পাচ্ছ? বলে এটা তো আমার ছোটবেলার ছবি, এটা তো মনে হচ্ছে আমারই ছবি, আমি তো। এই যে স্কুল গেটের যে পাশে ছবি, এই যে ফুল গাছ, এখানে না আমার মা বসে থাকতো, কিন্তু এই ছবি এটা তো আমি। এসব কি হচ্ছে? তুমি কে বলো তো? আমি বললাম, আমি কে এটা পরে জানতে পারবে। তোমাকে মনে আছে তুমি যখন ছোট্ট বাবু ছিলে তখন তোমার ব্রো বেরাগুনে পিঠে একটু আঁচ লেগে পড়ে গেছিল? বলে হ্যাঁ, আমার পিঠে একটা পোড়া দাগ আছে, তবে সেটা তুমি কি করে জানলে? আমি বললাম, দেখি আগে আমাকে দেখতে হবে, যে কোনো দাগ হলেই হবে না। আমাকে তখন বললো, আচ্ছা তুই বলো তো সে দাগটা কোথায় থাকতে পারে? আমি অন্ধ বিশ্বাসে বললাম যে এদিকে ঘোরো।
পাঞ্জাবের উপর দিয়ে হাত দিয়ে বললাম যে আমার হাতে নিচে দাগটা হবে, এখানটাই দাগটা। আর দাগটা ঠিক এইভাবে এরকম বুঝিয়ে দিলাম, এইরকম শেপ করলো কি পিঠটা এরকম উঁচু করে দিয়ে বললো দেখো তো। আমি বললাম যে হ্যাঁ এই তো এই দাগ, এটা তোমার গ্রুপে পড়া দাগ, তোমার বাবার নাম অমুক। বলে হ্যাঁ হ্যাঁ আমার বাবার নাম অমুক, এটা তো স্যার আমাকে শেখাতো, তুমি মানে আমার মা যে ছিল সেও আমাকে শেখাতো। কিন্তু আমার মা তো কি সুন্দর এরকম শাড়ি পরে থাকতো। তখন আমি আমার ছবি বাবার কাছে চাইলাম, যে ছবি সে স্বামীর বাড়িতে মানে আমি যে শাড়ি পরে থাকতাম ওই বাচ্চা নিয়ে যেতাম, মানে ওই রকম শাড়ি পরা ছবি আমার আছে বাবার মোবাইলে। বাবাকে ফোন করে বললাম বাবা আমি আমার সন্তানকে নিয়ে স্কুলে যেতাম যে শাড়ি পরে, এরকম শাড়ি পরে দেখো তোমাদের বাড়িতে আমার ছবি আছে মায়ের সাথে, ওই ছবিটা একটু পাঠাত। সেই সময়কার বললো ঠিক আছে। পরে মা ওই ছবিটা বাবাকে দিছে, বাবা ওইটা ওই ইমুতে পাঠিয়ে দিল। ও দেখে বলছে এই যে হ্যাঁ হ্যাঁ ইনি তো আমার মা। তখন আমি কান্না চোখে বললাম তাহলে দেখ তো হতভাগা, উনি যদি তোর মা হয় তাহলে আমি কে? তখন ছেলেটার মুখে আর কথা নেই, হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে আসে আর আমার দিকে তাকিয়ে বলছে হ্যাঁ তোমার সাথে তো হুবহুব মিল, তার মানে তুমি এত কি করে জানলে আমার জীবনের সবকিছু? আর এই ছবি তুমি কোথায় পেলে, তুমি কে? আমি বললাম ওরও হতভাগা সন্তান, আমি সেই যে তোকে স্কুলে নিয়ে একটু ব্যাংকের কাজে গেছিলাম আর ফিরতে দেরি হয়েছিল বলে তোকে আর আমার জীবনে পাইনি। আর সেই থেকেই স্বামীর সংসার তোর বাবা আমাকে ওই সংসারে আর জায়গা দিনি, বলেছিল একটা কথাই শেষে যদি কোনো দিন আমার সন্তানকে হাতে করে নিয়ে আসতে পারিস সেদিন আমার বাড়িতে আসবি, তাছাড়া আসবি না, তোর মুখ দেখতে চায় না। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর সেখানে আমি একটা সংগ্রামে নেমেছিলাম, জেদ করতে গিয়ে আমি আমার স্বামীকে অর্থাৎ তোর বাবাকে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড় করতে গিয়ে প্রতিশোধ নিতে গিয়ে আজকে একটা শিল্পপতিকে বিয়ে করি। আমি নিজে ওই শহর একটা ব্যবসা প্রপার্টি দাঁড় করে সেখানে সাকসেস হই। কিন্তু উনি যখন আমাকে বিয়ে করে তোর বাবার প্রতিশোধ ঠিকই নিয়েছি। আর হয়তো উপরওয়ালা যে কোনো পরীক্ষার মাধ্যমে যে কোনো কৌশলে ওকে বিয়ে নে পড়েও আজকে ওর এই অপকর্ম জগৎটা আমি যখন জানতে পারি তখন ওকে নিষেধ করি, বাধা দিই। আর বাধা দেওয়ার পরে যখন ও শোনে না আমার উপরে উল্টো মেজাজ করতো, অত্যাচার করতো, এক পর্যায়ে আমাকেই সাজিয়ে গুজিয়ে এখানে এই জগৎটাতে রেখে গেছে। আমি আর বাড়াতে পারি না। আর এখানে যদি আমি নাই আসতাম তাহলে হতভাগা সন্তান তুই, তোকে আমি কি করে খুঁজে পেতাম? এটা উপরে আওয়াজ নিলে খেলা, এছাড়া আর কি বলবো বল? তা নাহলে আমি কেন এখানে আসবো? আমি তো কোনো অন্যায় করিনি। আর অজানায় ভুলবশত তোর সাথে আমার যাই হয়েছে, এটা তোর মন জয় করতে আমি সবই করেছি। তোকে যেদিন প্রথম দেখেছি তোর চোখের চোখ রাখলেই আমার কেন যেন শান্তি হয়, চম্বকের মতো একটা আকর্ষণ। মা এবং সন্তানের মধ্যে যে একটা আলাদা একটা টান ভালোবাসা, সেটা তোকে যেদিন প্রথম দেখলাম তখন থেকে আমি উপলব্ধি করতে পেরেছি রে। বলতে পারিনি। ওই দামি চেয়ারটায় যখন তুই বসেছিস না তখন আমার যে পরিবেশ, ওই পরিচয়ে তোর সাথে কথা বলার সাহস হয়নি। তুইও আমাকে জায়গা দিস নে। আজকে বিয়ের পিড়িতে কাকে বসাইতে নিয়ে আসছিস? আমার মানিক তখন আমার পায়ে হুমড়ি খেয়ে পড়ে বলে, মা তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি যে আমার গর্ভধারিণী মাকে এভাবে খুঁজে পাবো, এত নাটক, এত তাণ্ডব, এত নাটকীয় সিনেমা স্টাইলে আমি ভাবতে পারিনি। সবই তার দয়া। আমি তো আসলে ছোট্টবেলায় কিডন্যাপদের হাতে পড়েছিলাম, কিন্তু অনেক শিশু, অনেক বাচ্চারা অনেক জায়গায় তারা সরিয়ে ফেলছে, কিন্তু আমাকে কেন যেন মায়া করে ওই পাষাণ্ড ব্যক্তিটা না তার বাড়িতে রেখে কিছুটা দিন মানুষ করলো। মাঝে মাঝে আমার বেতন থেকে টাকা নিয়ে সে সংসার খরচ চালায়, এখনও আসে সে লোকটি, কিন্তু আমাকে অন্য বাচ্চাদের মতো একদম শেষ করে দেয়নি। মা আমি বেঁচে আছি, কিন্তু এইভাবে তোমাকে পাবো
এটা আমার কাছে আজকে কেন যেন একটা আমি আমি কত বড় অন্যায় করেছি না জেনে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে ওখানে তোমাকে ওইটা ভেবে আমি কয়েকটা রাত, সারাটা রাত, না না এ কী করেছি আমি। আমি বললাম খোকা, এটা ভেবে তুই আফসোস করেছিস কেন? আরে ওভাবে ভুলভাল না করলে তো তোর কাছে তোর মা কখনো ভিড়তেই পারতো না। তোর মনকে যখন জয় করতে পেরেছিস তখনই তো তোর সাথে কথা বলা, ভালো লাগা, এই যে কাছে আসার বা দুইটা কথা বলার সুযোগ জায়গা তৈরি করে নিয়েছি আমি। কিন্তু তা না হলে যে আজকে এই সঠিক পরিচয়টা তোর আর আমার মধ্যে প্রকাশ পেত না রে। ওসব ভুলে যা, ছাড়। তুই আমার হারানো মানিক রে, আয় আমার বুকে। এই বলে আমার সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরলাম আর আল্লাহর কাছে হাত তুলে ফরিদ করলাম, উপরালা সবই তোমার নেলেখানা, সবই তোমার পরীক্ষা চলছিল। তুমি যে কোনো মাধ্যম দিয়ে, সেটা পাপ হোক পুণ্য হোক, আমার হারানো মানিককে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। তুমি সবই পারো, তুমি কে না পারো, তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। আমার সন্তান আমার মানিক আমাকে বলো, মা তাহলে আমার বাবা তোমাকে সারাটা জীবনের জন্য সংসার থেকে তাড়িয়ে দিয়েছে আর আমাকে পাওয়ার জন্য জীবন সংগ্রামে নেবে তুমি আজকে শেষ পর্যন্ত হাজারো মানুষের মুখের আহার হয়েছ। সিসি আমার মা, আর আমি না সেখানে কাউন্টারে তার ম্যানেজমেন্টে। সে কি করেছি, উপরওয়ালা কিভাবে আমার পরীক্ষা নিল। আমি ছেলের চোখের জল মুছাইতে মুছাইতে বললাম, বাবা এসব ভাবিস না, সবচেয়ে বড় কথা তুই তোর মাকে পেয়েছিস আর আমিও আমার সন্তানকে ফিরে পেয়েছি। এই আনন্দে আমার যার খুশিতে ভালো লাগছে না, এটা আমার বাবা মাকে জানাতে হবে। তারপরে তখনই আমি আমার বাবা মাকে ফোন করে বললাম, বাবা আমি আমার সন্তানকে খুঁজে আজকে পেয়েছি। বাবা বলল, তাই? সব পরে জানবো, কোথায় আছিস তাহলে? আমি বললাম, ও বাড়ি গাড়ি সব করছে, তবে অনেক বড় হয়ে গেছে, অনেক ইতিহাস সব খুলে পড়বো। এরপর যে আমার বাবা মাকে এখানে নিয়ে এসে, মানে আমার কাছে নিয়ে এসে রাখলাম। আর আমার সন্তান বেশ হাতে করে যা হোক নিজের জীবনকে সুন্দর সংসার সাজিয়ে আমার সেবা যত্নে সারাটা জীবন নিয়োজিত থাকলো। আর বলেছিল একটা কথাই, মা তোমার জীবনে যে এই হাল করেছে তার কি প্রতিশোধ নেবে? আমি বলেছিলাম, না, প্রতিশোধ দরকার নেই, যার জ্বালায় সে নিজেই অনুতপ্ত হয়েছে। তবে তোকে আজকে যেহেতু মানে জীবনে ফেরত পেয়েছি, আর আমার জীবনে যা ঝড়ঝাপটা গেছে তাতে আর স্বামীর সংসার করার মতো কোনো রুচি আমার মধ্যে নেই। বাকি জীবনটা তোর কাছে একটু মাথা গুঁজে থাকতে পারলেই হলো। একথা বলে আমার ছেলে আমাকে আঁকড়ে ধরে বলল, হ্যাঁ আমি এখন সংসার জীবনে নতুন করে বাঁচতে চাই আর 5টা ছেলের মতো। মাকে খুঁজে পেয়েছি, মানে পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটাকে আমি পেয়েছি মা, এখন আর চিন্তা নেই। তারপর থেকে আমি বেশ সুখে ছিলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটা অনেক রং হয়ে গেল, জীবনের অনেক বড় একটা ঘটনা। তো তাই এই গল্পটা তোমাদের মাঝে শেয়ার করতে পেরে তবুও আমি আনন্দিত। অনেক কষ্ট হয়েছে বলতে। তো এই ঘটনাটা শুনে তোমাদের আসলে কতটুকু ভালো লেগেছে, তোমরা কতটুকু বিনোদন পেয়েছো, অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। আর তুমি যদি এইরকম বিনোদনমূলক ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে চাও, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দাও। আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।